হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নিউক্লিয়ার ফিজিক্স আর অ্যাটমিক ফিজিক্স আর নিউক্লিয়ার ফিজিক্সে। ওকে, অ্যাটমিক মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা পিরিয়ডিক মোশন শেষ করে ফেললাম, সো আমাদের আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাটমিক মডেল আর নিউক্লিয়ার ফিজিক্স। আমরা অ্যাটমিক মডেল আর নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটাতে অনেকগুলা জিনিসপাতি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটাতে আমরা অনেক মডেলের কনফিগারেশন শিখবো, নতুন নতুন কিছু মডেল তোমরা দেখতে পাবা। এরপর নিউক্লিয়ার ফিজিক্সেও নতুন নতুন কিছু ফিচার্স দেখতে পাবা। সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। ইতিমধ্যে 119 জন যুক্ত হয়ে গেছো। তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে একদম দ্রুত সবাই একটু দ্রুত যাতে চলে আসে। ওকে, তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও, তাহলে আমি ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিব। সো ক্লাস শুরু করার আগে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে জিনিসগুলো বলে দিব সেই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে কোন কোন কন্টেন্ট এই চ্যাপ্টার থেকে পড়ানো হবে। অ্যান্ড অলসো এই জিনিসগুলো আমি পর্যায়ে বৃত্তগতির ক্ষেত্রে বলছিলাম। সো এটা তো আমি বলে দিব হচ্ছে কোন কোন কন্টেন্টগুলো তোমাদেরকে পড়ানো হবে। ওকে, সো যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে আসসালামু আলাইকুম, যারা যারা নমস্কার জানিয়েছো সবাইকে নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো নতুন বছর সবার জন্য শুভ হোক, আরও সমৃদ্ধ হোক তোমাদের, এই কামনাই করি। সো চলো শুরু করা যাক। নিউক্লিয়ার ফিজিক্সে আমরা কোন কোন কন্টেন্টগুলো পড়বো। ওকে, নিউক্লিয়ার ফিজিক্সে আমরা কোন কোন কন্টেন্টগুলো পড়বো আমরা ফার্স্ট অফ অল ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, সো কোন কোন কন্টেন্টগুলো পড়ানো হবে ওই জিনিসগুলো একটু লিখে নাও তোমরা। ওকে, সো এখন দেখো তাইলে কন্টেন্টগুলো লিখো। অ্যান্ড অলসো তোমাদেরকে আমি বলে দিব যে কোন কোন কন্টেন্টগুলো তোমরা সিকিউর জন্য পড়বা অ্যান্ড কোন কোন কন্টেন্টগুলো তোমরা চলতরিৎ শুরু করলে ভালো হতো। চলতরিৎটা হচ্ছে অপার ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, চলতরিৎটা অপার ভাইয়া শুরু করবেন হয়তো রাতুলের ক্লাসের পর। রাতুল মেবি তোমাদেরকে পদার্থের গাঠনিক ধর্ম পড়াচ্ছে। সো পদার্থের গাঠনিক ধর্ম শেষ হলেই মোস্ট প্রবাবলি অপার ভাইয়া চলতরিৎ শুরু করবেন। সো প্যারা নিও না, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো। সো এখন কন্টেন্টগুলো একটু লিখে নাও, কন্টেন্টগুলো একটু লিখে নাও। কন্টেন্ট কি কি পড়ানো হবে কন্টেন্টগুলো একটু লিখে নাও। আই হোপ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আমি আশা করি একটু জানাও তো দেখা যায় কি না, আশা করি দেখা যায়। ওকে, সো কন্টেন্টগুলো একটু লিখে দিচ্ছি। ডাল্টনের পরমাণুবাদ, এটা তোমরা সবাই জানো, এটা পড়ানোর মতো কিছু নাই, বাচ্চাকাল থেকে পড়ে আসছো। থমসন মডেল, ওকে। রাদারফোর্ড মডেল, অ্যান্ড রাদারফোর্ডের মডেল দেওয়ার পরে রাদারফোর্ডের মডেলে একটা জিনিস দেখা গেছিল। রাদারফোর্ডের মডেলে অ্যাটম সম্পর্কে, নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া গেছিল। অ্যান্ড ওই নিউক্লিয়াসে ওই মডেলের সীমাবদ্ধতাগুলো নিয়ে আরেকটা মডেল হয়েছে, যে মডেলটাকে বলা হয় বোর মডেল, ঠিক আছে? বোর মডেল, ওকে, যেই মডেলটাকে বলা হয় বোর মডেল। সো তোমরা এতদিন জাস্ট এই দুইটা জিনিস জানো, বাট আরও একটা মডেল আছে যে বোর মডেলের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা নিয়ে আরেকটা মডেল কিন্তু তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় সমারফেল্ড মডেল। যে মডেলটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই, বাট তাও আমি তোমাদের এই মডেলটা নিয়ে আলোচনা করব, বিকজ অ্যাডমিশন টেস্টে তোমাদের লাগতেই পারে। ওকে, কারণ ডে বাই ডে কিন্তু তোমাদের কন্টেন্টগুলো খুবই আপডেটেড হচ্ছে। সো সমারফেল্ড মডেলটাও যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। সো আমি এখানে সমারফেল্ড মডেলটাও তোমাদের আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল সমারফেল্ড মডেল। অনেকেই সমারফিল্ড বলে, সমারফেল্ড বা সমারফিল্ড মডেল, ওকে। এরপরে সো আমরা বোর মডেল দেখতে পাচ্ছি, রাদারফোর্ড মডেল দেখতে পাচ্ছি, আমরা সমারফেল্ড মডেল দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মডেলের আমরা গঠন দেখব আর সীমাবদ্ধতা দেখব, ঠিক আছে? গঠন ও সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, ওকে।
সো এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে নিউক্লিয়াসের গঠন বা শক্তি স্তর দেখব, শক্তি স্তর বা এনার্জি লেভেল, শক্তি স্তর দেখব। এরপরে হচ্ছে আমরা নিউক্লিয়াসের গঠন দেখব। এরপর আমরা হচ্ছে কি নিউক্লিয়াসের গঠন দেখব। ওকে, আমরা এরপর হচ্ছে নিউক্লিয়াসের গঠন দেখব। ওকে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ দেখব, মানে সবগুলা কিন্তু গঠনের মধ্যে পড়বে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আমি একটু তোমাদের কন্টেন্টগুলো গুছাই দেই, তারপরে ক্লাসটা হচ্ছে আমি শুরু করে দিব। নিউক্লিয়াসের কি দেখব আমরা? নিউক্লিয়াসের ব্যাসার্ধটা দেখব। ওকে, সো এরপরে আমাদের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ পার্ট আসবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের মধ্যে সব কিছু চলে আসবে মোটামুটি আমাদের মডেল জনিত। আমাদের যে অ্যাটমিক মডেলের যে পার্টটা, অ্যাটমিক মডেলের যে পার্টটা, এগুলা কিন্তু তার মধ্যেই পড়ে যায়। ওকে, অ্যাটমিক মডেল, এই পার্টটার নাম হচ্ছে অ্যাটমিক মডেল। এই যে এই যতগুলো জিনিস লিখে দিলাম এগুলো কিন্তু সব হচ্ছে অ্যাটমিক মডেলের যে পোর্শনটা, ওইটা অ্যাটমিক মডেল। ওকে, এরপর আমরা একটু চলে যাই নিউক্লিয়ার। আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু দুইটা সেগমেন্টে বিভক্ত। আমাদের এই চ্যাপ্টারটা দুইটা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে অ্যাটমিক মডেল, অ্যান্ড অ্যাটমিক মডেলের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়বো। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। তো নিউক্লিয়ার ফিজিক্সে আমরা যে জিনিসগুলো পড়বো ওই জিনিসগুলো একটু লিখে দেই। নিউক্লিয়ার ফিজিক্স আমরা কি কি পড়বো দেখি। নিউক্লিয়ার ফিজিক্স, ওকে, নিউক্লিয়ার ফিজিক্স। ওকে, সো নিউক্লিয়ার ফিজিক্সে আমরা যে পোর্শনগুলো পড়ব, এক নম্বরে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, খুবই গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এরপরে হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়, এরপরে হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরও কতগুলো জিনিস দেখব, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা ক্ষয়সূত্র বা ভাঙন সূত্র, তেজস্ক্রিয়তা ক্ষয়সূত্র বা ভাঙন সূত্র। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে ক্ষয়হার বা ভাঙন হার, ক্ষয়হার বা ভাঙনের হার। ওকে, সো আমি তোমাদেরকে এই জিনিসটাও ক্লিয়ার করে দিব যে এখানে কোনগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা, কোনগুলো তোমরা সিকিউর জন্য পড়বা। ওকে, আমরা ক্ষয়হার বা ভাঙন হার পড়ব। এরপর আমরা পড়ব হচ্ছে অর্ধায়ু বা অর্ধজীবন। এগুলো কিন্তু সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ পড়া, অর্ধজীবন। এরপর আমরা পড়ব হচ্ছে গড় আয়ু বা এটাকে এভাবে লিখো, গড় আয়ু, অ্যাভারেজ লাইফ বা গড় জীবন। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দর্পণ নিউক্লিয়াস। ওকে, আমরা এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে দর্পণ নিউক্লিয়াস। ওকে, দর্পণ নিউক্লিয়াস, ঠিক আছে, দর্পণ নিউক্লিয়াস পড়ব। এরপর আমরা প্যাকিং ভগ্নাংশ পড়ব, প্যাকিং ভগ্নাংশ। আমরা প্যাকিং ভগ্নাংশ পড়ব। ভিডিও আটকায় যাচ্ছে কেন? ভিডিও তো আটকায় যাওয়ার কথা না। ওকে, সো কমেন্ট পড়ব। আমি একটু তোমাদের কন্টেন্টগুলো গুছাই দেই, তারপর কমেন্ট পড়তেছি। ওকে, বিটা প্লাস ক্ষয়, বিটা মাইনাস ক্ষয়। ওকে, বিটা প্লাস ক্ষয়, বিটা মাইনাস ক্ষয়। ঠিক আছে, সো একটু লিখো তোমরা। এক্স রে বিকিরণ, এক্স রে বিকিরণ।
ঠিক আছে, এক্স রে বিকিরণ। এরপর হচ্ছে আচ্ছা এক্স রে বিকিরণটা আমরা হচ্ছে মডার্ন ফিজিক্সে পড়বো গামা রে বিকিরণ, লিখো গামা রে বিকিরণ, ঠিক আছে, গামা রে বিকিরণ। সো আরও কি কি আছে দেখি, বোর্ডে কি আঁটবে, দেখা যাক আঁটে কিনা দেখা যাক। এরপরে হচ্ছে ভর ত্রুটি, ভর ত্রুটি, ওকে, ভর ত্রুটি, ঠিক আছে, ভর ত্রুটি। এরপর আমরা দেখব হচ্ছে বন্ধন শক্তি, ওকে, বন্ধন শক্তি দেখব। নিউক্লিয় বিক্রিয়া দেখব, নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন প্লাস ফিউশন, চেইন রিঅ্যাকশন, ঠিক আছে। সো মোটামুটি এই কন্টেন্টগুলো পড়লেই হয়ে যাবে, মোটামুটি আমাদের এই কন্টেন্টগুলো পড়লেই হয়ে যাবে, ওকে। সো দেখো আমি কিন্তু এখানে এই চ্যাপ্টারটাকে দুইটা টার্মে সাজাইছি, একটা হচ্ছে অ্যাটমিক মডেল আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। সো অ্যাটমিক মডেলের মধ্যে আমাদের এই যে এখানে হাবিজাবি ডাল্টনের পরমাণুবাদ, এই জিনিসটা তোমাদের আশা করি আর পড়াতে হবে না, বিকজ এই জিনিসটা তোমরা কিন্তু আগে থেকেই জানো। অ্যান্ড থমসন মডেল, ঠিক আছে, এরপর রাদারফোর্ড মডেল, এরপর বোর মডেল। সো বোর মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, সো এটা তোমরা আশা করি জানো অ্যান্ড আমি আরও জানাবো। এরপর হচ্ছে সমারফেল্ড মডেল, ওকে। এরপর হচ্ছে শক্তি স্তর, এরপরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এই বোর মডেল, রাদারফোর্ড মডেল, সমারফেল্ড মডেলে এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে। রাদারফোর্ড মডেলে তেমন নেই, বাট বোর মডেলে আছে। সো এগুলো হচ্ছে এনার্জি লেভেল, এরপর হচ্ছে কি হাইড্রোজেনের এনার্জি লেভেলগুলো বের করা, এরপর হচ্ছে ব্যাসার্ধগুলো বের করা, এই জিনিসগুলো শেখাবো। এরপর নিউক্লিয়াসের গঠন। এরপর আমরা যদি নিউক্লিয়ার ফিজিক্সে চলে যাই, নিউক্লিয়ার ফিজিক্সে মেইন যে পড়াটা সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এই জিনিসটা থেকে তোমাদের অনেকগুলো সিকিউ কোয়েশ্চেন হবে। আর তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বা ভাঙন সূত্র, অর্ধায়ু গড় আয়ু দর্পণ নিউক্লিয়াস প্যাকিং ভগ্নাংশ, বিটা প্লাস ক্ষয় বিটা মাইনাস ক্ষয়, গামা রে বিকিরণ, ভর ত্রুটি। সো এই সবগুলো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, এই চ্যাপ্টারে যেমন পিরিয়ডিক মোশনে বলছিলাম ঠিক সেম, এই চ্যাপ্টারে কোন জায়গাগুলো থেকে সিকিউ কোয়েশ্চেন হবে, ওই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো আমাদের সিকিউ কোন কোয়েশ্চেন থেকে হবে দেখো। সো আমি যে জায়গাগুলো থেকে সিকিউ কোয়েশ্চেন হবে ওইগুলোতে একটু বক্স করে দেই, হ্যাঁ, যে জায়গাগুলো থেকে সিকিউ কোয়েশ্চেন হবে ওই জায়গাগুলো আমি বক্স করে দিচ্ছি, ওকে। সিকিউ, ওকে, আমি লিখে দিচ্ছি এখানে সিকিউ হবে এখান থেকে। এরপর এগুলো এমসিকিউর জন্য পড়বা, সমারফেল্ড মডেলটা জাস্ট অনুধাবনমূলকের জন্য। এরপর আমাদের এগুলো সবগুলাই কিন্তু সিকিউর জন্য, নিউক্লিয়ার ফিজিক্স পুরোটাই কিন্তু সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই জিনিসটা সিকিউর জন্য, এই পোর্শনটা, ওকে, এই পোর্শনটা আমাদের সিকিউর জন্য লাগবে। তেজস্ক্রিয়তা মানে রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড যতগুলো কোয়েশ্চেন হবে সবগুলো সিকিউতে আসবে। এরপরে আমাদের এই পোর্শনটা কিন্তু সিকিউর জন্য দরকারি, ওকে। এই পোর্শনটাও আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কন্টেন্টের সবগুলো লাগবে হচ্ছে এমসিকিউর জন্য। সো তোমরা যারা সেভারেল একটা বই পড়ো, বিভিন্ন জনে বিভিন্ন রকম বই পড়ো, সো যারা একটা বই পড়তেছো তোমাদের পক্ষে কখনো এতগুলা কন্টেন্ট একসাথে বের করে আনা সম্ভব না। সো আমরা 10 মিনিট স্কুলে হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, ফিজিক্সের কন্টেন্ট নিয়ে অনেকগুলা বই, প্রায় বাজারে 10-12টা বই একসাথে কম্বাইন্ড করে যতগুলো পসিবল কন্টেন্ট আছে সবগুলো পসিবল কন্টেন্ট এনে এরপর তোমাদেরকে পুরো জিনিসটা ডেলিভারি করতেছি। সো এখানে কিন্তু সবগুলো তোমরা একটা চ্যাপ্টারে যত ধরনের জিনিসপাতি আছে। অ্যান্ড অলসো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে যাবা তখন দেখবা এই ধরনের কন্টেন্টগুলো, দর্পণ, নিউক্লিয়াস, প্যাকিং ভগ্নাংশ, বিটা প্লাস ক্ষয় বিটা মাইনাস ক্ষয়, এক্স রে বিকিরণ, গামা রে বিকিরণ, এই টার্মগুলো কিন্তু নতুন আসবে। সো এটাই হচ্ছে তোমাদের ওভারঅল এই চ্যাপ্টারের একটা রিভিউ, যে এই চ্যাপ্টার থেকে আমি এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো।
ঠিক আছে? সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, সবাই লিখা হইলে একটু ডান লিখো, তাহলে আমি চ্যাপ্টারটা শুরু করি। ঠিক আছে? ওকে, সো আমি তোমাদেরকে এই মডেলগুলো আলোচনা করার সময় থমসনের মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল, এই মডেলগুলো আলোচনা করার জন্য বেশি টাইম নিব না, সোজা কথায়। বিকজ এই মডেলগুলা তোমরাই বলো, এই মডেলগুলো কি বেশি ডিপলি পড়ানোর দরকার আছে? এগুলো তোমরা একদম 9-10 থেকে পড়ে আসছো না? 9-10 থেকে যাই পড়ে আসছো তার ব্যতিক্রম কিছুই নাই। থমসন মডেল বলো, রাদারফোর্ড মডেল বলো, বোর মডেল বলো, এগুলো তোমরা 9-10 থেকেই পড়ে আসতেছো। সো এগুলার বেসিক সেন্সটা আশা করি তোমাদের আছে। অ্যান্ড তোমাদের এই লেভেলে, এইচএসসি ফিজিক্সের লেভেলে এই জিনিসগুলো তার ব্যতিক্রম না। এগুলো তোমরা 9-10-এর কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপারেও পড়ছো তোমরা এই জিনিসগুলা, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আই থিঙ্ক। সো এই জিনিসগুলো আশা করি তোমরা পারো। ঠিক আছে? হ্যাঁ, টিকমার্কগুলো হচ্ছে সিকিউ। সো যাই হোক, আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা যদি একটু ইনশর্ট থমসন মডেলটা একটু বলি, এগুলো আমি বেশি টাইম নিব না, এগুলোতে আমি একদমই টাইম নিব না, বিকজ এগুলো তোমরা আগেও পড়ছো। তো আমি যদি ইনশর্ট থমসন মডেলটা যদি একটু বলি, থমসন মডেল কি করছিল? থমসন একদিন পুডিং খেতে খেতে চিন্তা করতেছে, পুডিং, ঠিক আছে? থমসন একদিন পুডিং খাচ্ছিল। সো সে পুডিং খাইতে খাইতে চিন্তা করলো, এই যে এটা হচ্ছে একটা পুডিং, সাপোজ এটা হচ্ছে একটা পুডিং, ওকে? সো সে থমসনকে পুডিং দেওয়া হলো, ঠিক আছে? তো পুডিংয়ের ভিতরে সে দেখলো কতগুলা কিশমিশ, পুডিংয়ের ভিতর সে দেখতে পাইলো এখানে কতগুলা কিশমিশ ছড়ানো ছিটানো অবস্থায় আছে, কতগুলা কিশমিশ ছড়ানো ছিটানো অবস্থায় আছে। সো সিম্পলি থমসন এই কথাটাই বলছে যে পরমাণুর মধ্যে যেমন ইলেকট্রনগুলা পরমাণুর চারদিকে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তখন তো আর বোর আসে নাই, রাদারফোর্ড আসে নাই, তখন এত কিছু অ্যাকচুয়ালি জানা হয় নাই। সো সিম্পলি থমসন বলছে যে একটা পুডিংয়ের মধ্যে কিশমিশগুলা যেরকম ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, পরমাণুর মধ্যেও ঠিক ইলেকট্রনগুলা ওই রকমভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। অ্যান্ড এই মডেলটাকে বলা হয়, থমসন যেহেতু এটা পুডিং থেকে উদ্ভাবন করছে, সো এই মডেলটাকে কিশমিশ পুডিং মডেলও বলা হয়। সো এই মডেলটার আরেকটা নাম হচ্ছে কিশমিশ পুডিং মডেল, ঠিক আছে? কিশমিশ পুডিং, এই মডেলটার আরেকটা নাম হচ্ছে কিশমিশ পুডিং মডেল। সো এটাকে অনেক সময় তরমুজ মডেলও বলা হয়, ঠিক আছে? এটাকে তরমুজ মডেল বা ওয়াটারমেলন মডেল, ঠিক আছে? এটাকে অনেক সময় তরমুজ মডেলের সাথেও কম্পেয়ার করা হয়, তরমুজ মডেল, রাইট? সো তরমুজ মডেলটা কীরকম? তরমুজ মডেলটা হচ্ছে, আমরা যদি একটা তরমুজ চিন্তা করি, তো তরমুজের মাঝখানে কি থাকে? বিচি থাকে না? তরমুজের বিচি। সো তরমুজের মাঝখানে কি থাকে? তরমুজ বিচি থাকে। এটা ছোটবেলায় আমাদের একটা কুসংস্কার ছিল যে তরমুজ খাওয়ার সময় যদি তরমুজ বিচি সহ খেয়ে ফেলি, তাহলে পেটের মধ্যে থেকে তরমুজ গাছ হবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে এই তরমুজের মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলা, তরমুজের মধ্যে হচ্ছে তরমুজের বিচিগুলা এইভাবে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, যেমন পুডিংয়ের মধ্যে কিশমিশগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। সো এখানে কনসিডার করা হয়েছে যে তরমুজের মধ্যে যেমন তরমুজের বিচিগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, ঠিক তেমনি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এখানে আমার এই যে ইলেকট্রনগুলোকে ধরা হয়েছে নেগেটিভ আয়ন হিসেবে, অ্যান্ড তরমুজের যেটা রসালো অংশ, সেই রসালো অংশটাকে ধরা হয়েছে পজিটিভ আয়ন হিসেবে। সো সিম্পলি এগুলাই হচ্ছে সিম্পলিফিকেশন, থমসন মডেল বা কিশমিশ পুডিং মডেল বলো, এগুলাই হচ্ছে কথা। তো এইগুলা আশা করি তোমরা সবাই বুঝো, এগুলা ইন ডিটেলসে আর পড়ানোর দরকার নাই, ঠিক আছে? এগুলার দরকার নাই। সো আমরা যদি একটু রাদারফোর্ডের মডেলে যাই, ওকে? আমরা একটু রাদারফোর্ড মডেলে যাব, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ওকে? কারো কোনো সমস্যা আই থিঙ্ক হয় নাই, সবাই আশা করি বুঝছো, ওকে?
আমরা যদি একটু রাদারফোর্ড মডেলে যাই তাহলে কি দেখতে পাবো বলো? রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটা আমরা সবাই জানি। সো দেখো রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা, ইন শর্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় যে কাজটা করা হয়েছিল, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় যে কাজটা করা হয়েছিল, আলফা কণা বিকিরণ করা হয়েছিল, তাই না? আলফা কণা একটা সোর্স থেকে আলফা কণা কি করা হয়েছিল? নিক্ষিপ্ত করা হয়েছিল। অ্যান্ড এখানে হচ্ছে একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয়েছিল। এই যে এই জায়গাতে একটা জিঙ্ক সালফাইডের একটা পর্দা রাখা হয়েছিল, এখানে একটা সোর্স ছিল, এই সোর্স থেকে আলফা কণা বিকিরণ করা হবে। অ্যান্ড আলফা কণাটা হচ্ছে একটা পাতলা স্বর্ণের পাতের মধ্যে, আমরা যদি একটা স্বর্ণের পাত দেখাই, খুবই থিন লেয়ারের একটা পাত। সো আমরা যদি একটা থিন লেয়ারের একটা স্বর্ণের পাত যদি কনসিডার করি, সো আলফা কণা মানে হচ্ছে আসলে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা মানে কি? আলফা কণা মানে হলো হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এখানে অ্যাকচুয়ালি কি থাকবে? আলফা কণার সংকেত কি? কে বলতে পারবা বলো? আলফা কণার সংকেত কি? কে বলতে পারবা বলো? ঠিক আছে, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এখন কথা হচ্ছে আলফা কণার সংকেত কি? কে বলতে পারবা? আলফা কণার সংকেত কি? কে বলতে পারবা? ওকে, আর একটা ব্যাপার হচ্ছে এই যে এটা হচ্ছে স্বর্ণের পাত, এটা হচ্ছে স্বর্ণের পাত। ওকে, তো এই স্বর্ণের পাতের একটা পুরুত্ব আছে, এটা অনেক বইতে অনেক রকম। সো আমরা সিম্পলি ধরে নিব এটার পুরুত্ব হচ্ছে 6 × 10⁻7 মিটার পুরুত্ব। ওকে, হিলিয়াম 2+, ভেরি গুড। সো আলফা কণার সংকেত হচ্ছে হিলিয়াম 2+। ওকে ওকে, সো বেসিক্যালি যে কাজটা করা হয়েছিল, যে রাদারফোর্ড এই একটা সোর্স থেকে এখানে আলফা কণা কি করছে? নিক্ষেপ করছে। অ্যান্ড আলফা কণা নিক্ষেপ করার পর সে কিছু পর্যবেক্ষণ করছে। এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা। ওকে, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা, ঠিক আছে। এখন দেখো, যখন আলফা পার্টিকেলগুলো নিক্ষেপ করা হলো, ধরে নিলাম আমি অনেকগুলো এখানে, সো জিনিসটা আমি জুম করে দেখাচ্ছি এরকম, ঠিক আছে। সো আলটিমেটলি এগুলো তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সো দেখার কোনো স্কোপ নাই। সো আলফা পার্টিকেল আমি যখন নিক্ষেপ করব, এখান থেকে ধরো আলফা পার্টিকেল কি করা হচ্ছে? নিক্ষেপ করা হচ্ছে। সো নিক্ষেপ করা হলো, ফার্স্ট অফ অল নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করা হইল, নিক্ষেপ করার পরে কিছু সিদ্ধান্তে রাদারফোর্ড গেছিল। সো প্রথমে পরীক্ষাটা হচ্ছে এটা, নিক্ষেপ করার পর দেখা গেল যে ম্যাক্সিমাম আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। ম্যাক্সিমাম আলফা পার্টিকেল, ধরো অনেকগুলো আলফা পার্টিকেল আছে এখানে, অনেকগুলো হচ্ছে আলফা পার্টিকেল, অনেকগুলো আলফা পার্টিকেল থেকে অনেকগুলো রে বের হয় এখানে। সো অনেকগুলো রশ্মি বের হয়েছে, আলফা কণা অনেকগুলো আলফা কণা বের হয়েছে আর কি। ওকে, অনেকগুলো আলফা কণা বের হলো, অনেকগুলো আলফা কণা বের হয়ে দেখা গেল ম্যাক্সিমাম আলফা কণা কিন্তু স্বর্ণের পাতটা ভেদ করে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যাচ্ছে। কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যাচ্ছে, কিছু সংখ্যক আলফা কণা কি হচ্ছে? কিছু সংখ্যক আলফা কণা এভাবে বেঁকে যায়। ওকে, কিছু সংখ্যক আলফা কণা তার গতিপথ থেকে বেঁকে যাচ্ছে। তো ম্যাক্সিমাম নাম্বার অফ আলফা পার্টিকেল সোজা ভেদ করে চলে যায়, ম্যাক্সিমাম নাম্বার অফ আলফা পার্টিকেল সোজা ভেদ করে চলে যায়। এগুলো আশা করি তোমরা সবাই বুঝো, এগুলো নিয়ে তেমন কোনো প্যারা আশা করি খেতে হবে না। সোজা ভেদ করে চলে গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দাটাতে একটা প্রতিপ্রভা বা আলোড়ন সৃষ্টি করে। আর খুব অল্প সংখ্যক আলফা কণা এই যে দেখো সামান্য বেঁকে চলে গেছে, সামান্য বেঁকে চলে গেছে, সামান্য বেঁকে চলে গেছে। আর আমি একটু এই জিনিসটা মুছে দেই। আর প্রায় অনেকগুলো আলফা কণা, এখানে যতগুলো আলফা কণা নিক্ষেপ করা হয়েছে এগুলোর মধ্যে খুবই অল্প পরিমাণ আলফা কণা, এটা প্রায় 1 কোটিটার মধ্যে একটা ধরতে পারো। সে কি করে? সে তার গতিপথে গিয়ে সোজা ইউটার্ন করে, ঠিক আছে। সে গেল গিয়ে এখানে সেন্টারে এমন একটা কিছুর সাথে হিউজ লেভেলের একটা ধাক্কা খাইছে। অ্যান্ড ধাক্কা খাওয়ার পর সে ইউটার্ন করে আবার ব্যাক করে চলে আসছে। ওকে, সো এই ঘটনাটা ঘটে হচ্ছে প্রায় 1 কোটির মধ্যে একটি আলফা কণার ক্ষেত্রে। তার মানে হলো, তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষণ, মানে
পরীক্ষা ছিল কি, একটা জিঙ্ক সালফাইড পর্দা ছিল, একটা হচ্ছে স্বর্ণের পাত ছিল, এরপর হচ্ছে একটা সোর্স থেকে আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল। আলফা কণার যে সোর্স থেকে আলফা কণা কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। সো আলফা কণা নিক্ষেপ করার পর পর্যবেক্ষণে দেখতে পেল ম্যাক্সিমাম নাম্বার অফ আলফা পার্টিকেল গন থ্রু দিস গোল্ডেন পাথ। ওকে, এই গোল্ডের পাথ দিয়ে কি হয়ে গেছে, চলে গেছে। আর কিছু সংখ্যক আলফা কণা তাদের গতিপথ দিয়ে বেঁকে চলে গেছে। আর 1 কোটির মধ্যে একটা আলফা কণা তার গতিপথ থেকে বেঁকে ফিরে আসছে। তার মানে হলো যেগুলো এই যে এখানে সেন্টারে আমাদের এমন একটা কিছু আছে যেটা আলফা কণা যে ধর্মী, এই সেন্টারের জিনিসটাও একই ধর্মী। আর একই ধর্মী হওয়ার কারণে একটু উপরের জিনিসগুলা সামান্য বিকর্ষণ খেয়ে বাইরে চলে গেছে। আর একদম ওই বরাবর যেটা গেছে এটা এখান থেকে সরাসরি বিকর্ষণ হয়ে আলফা কণাটা আবার ইউটার্ন করে ব্যাক করছে। তার মানে হলো এই যে পরমাণুটার কেন্দ্রে এমন একটা চার্জ আছে, এমন একটা কিছু আছে যেটার চার্জ আলফা কণার চার্জের সমান। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ আলফা কণা এই স্বর্ণের পাত ভেদ করে চলে গেছে, তার মানে রাদারফোর্ড এখান থেকে সিদ্ধান্ত দিচ্ছে যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এই জিনিসগুলো আমি মুখে বলে চলে যাচ্ছি বিকজ এগুলো তোমরা আগে থেকে জানো। সো পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা। আর এই মাঝখানে যেহেতু একটা আলফা কণা ব্যাক করলো, তাহলে মাঝখানে এমন একটা ভারী কিছু আছে যেটা আলফা কণা থেকেও ভারী, অ্যান্ড আলফা কণার সমান চার্জ বিশিষ্ট হওয়ায় সে এখানের মধ্যে ধাক্কাকে আবার ব্যাক করে চলে গেছে। অ্যান্ড রাদারফোর্ড ওই ভারী জিনিসটার নাম দিছে নিউক্লিয়াস। রাদারফোর্ড ওই ভারী জিনিসটার নাম দিলেন হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, রাদারফোর্ড ওই ভারী জিনিসটার নাম দিলেন নিউক্লিয়াস। ওকে, রাদারফোর্ড ওই ভারী জিনিসটার নাম দিছে কি, নিউক্লিয়াস। ওকে, এরপরে হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান যেহেতু ফাঁকা, তাহলে পরমাণু তো ভরহীন নয়, এটা অবশ্যই আমরা জানি। তার মানে হলো একটা পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকবে। একটা পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, কেন্দ্রীভূত থাকবে। সো এগুলাই ছিল মোটামুটি রাদারফোর্ডের পোস্টুলেটস বা রাদারফোর্ডের স্বীকার্য। সো রাদারফোর্ডের স্বীকার্যে যে ত্রুটিগুলো ছিল, অ্যান্ড আরেকটা জিনিস বলা হচ্ছিল রাদারফোর্ড বলছে যে একটা পরমাণুর মধ্যে সেন্টারে থাকবে নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলা তার চারপাশে কি থাকবে, ঘূর্ণায়মান থাকবে। ইলেকট্রনগুলা পরমাণুর চারপাশে ঘূর্ণায়মান থাকবে। কিভাবে ঘূর্ণায়মান থাকবে, কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকবে, শক্তি স্তরের স্থায়িত্বগুলো কীরকম, এই ধরনের কোনো স্বীকার্য রাদারফোর্ড দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, যেগুলো নিয়ে গঠিত হয়েছে রাদারফোর্ড মডেলের লিমিটেশনস। সো এখন আমরা দেখব হচ্ছে রাদারফোর্ড মডেলের লিমিটেশনসগুলো কি। ও আরেকটা জিনিস, রাদারফোর্ড পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করছে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করে দেখাইছে, পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করে দেখাইছে। এগুলো তোমরা বইয়ের মধ্যে আছে, এমসিকিউ আকারে পড়ে নিবা। সো এই জিনিসগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা একটু বলো, এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, কুইক কমেন্ট করো। এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা, জানাও। এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার কিনা জানাও, তাহলে আমরা চলে যাই, অন্য পড়ায় চলে যাই। অ্যান্ড এখানে আরো একটা জিনিস বলা হয় যে দেখো পরমাণুটার আয়তন কিন্তু অনেক বিশাল, নিউক্লিয়াসের আয়তন কিন্তু খুবই ক্ষুদ্র। সো রাদারফোর্ড আরো একটা কথা বলছে যে পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য, বাট নিউক্লিয়াসের ভর পরমাণুর ভরের চাইতে অনেক অনেক বেশি। অ্যান্ড নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে কি সমগ্র পরমাণুটার ভর, অ্যান্ড নিউক্লিয়াসের মধ্যেই সম্পূর্ণ পরমাণুর ভরটা কি থাকে, কেন্দ্রীভূত থাকে। ওকে, সো আই থিঙ্ক এগুলো সবার ক্লিয়ার, এগুলো তোমরা আগেও পড়ছো। সো এগুলো নিয়ে তেমন একটা প্যারা নেই। আরেকটা জিনিস হলো পরমাণু তড়িৎ নিরপেক্ষ। আরেকটা জিনিস হচ্ছে রাদারফোর্ড মডেল থেকে পাওয়া যায় যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ। কেন তড়িৎ নিরপেক্ষ? পরমাণু কেন তড়িৎ নিরপেক্ষ? কারণ এই নিউক্লিয়াসের গঠনকারী উপাদান হচ্ছে প্রোটন আর নিউট্রন। এগুলো আমরা সবাই জানি, নিউক্লিয়াসের গঠনকারী উপাদান হচ্ছে প্রোটন আর নিউট্রন। তো রাদারফোর্ড বলেছেন যে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকবে, তার চারপাশে ঠিক ততটাই কি থাকবে, তার চারপাশে ঠিক ততটাই ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে।
তার চারপাশে ঠিক ততটা ইলেকট্রন কি থাকবে, ঘূর্ণায়মান থাকবে। সো যতটা প্রোটন, আমরা সবাই জানি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ ক্যারি করে আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারি করে। সো দ্যাটস ওয়াই যত সংখ্যক পজিটিভ ঠিক তত সংখ্যক নেগেটিভ ঘূর্ণায়মান আছে। সো দ্যাটস ওয়াই পরমাণু হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। সো পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। সো এখন আমরা দেখব হচ্ছে সীমাবদ্ধতা। এখন আমরা দেখব হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, ঠিক আছে? সো রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলো কি কি দেখি, তোমরা বলে ফেলো, যারা যারা পারো বলে ফেলো, বিকজ তোমরা এগুলো আগেও পড়ছো, তোমরা এই জিনিসগুলো আগেও পড়ছো। তো তাও যেহেতু তোমাদের এখানে আছে, কিছুই করার নেই, আমার পড়াই দিতে হবে। সো দ্যাটস ওয়াই পড়াই দিই। সো সীমাবদ্ধতাগুলো কি কি বলো, সীমাবদ্ধতাগুলো কি কি বলো? ওকে, গুণগত রসায়ন রিভিশন হয়ে যাচ্ছে, ওকে, বেশ ভালো কথা। হাসান এনাম কমেন্ট করছে যে গুণগত রসায়ন পড়াচ্ছি ভাই, কিছু করার নাই। এগুলা কিন্তু আমি একটা কথা বলি, আমরা যখন হচ্ছে মলিকুলার ফিজিক্স পড়ছি, আমরা যখন আমাদের যখন গ্রাজুয়েশন করার জন্য আমরা যখন এটা মেবি আমরা থার্ড ইয়ারে পড়ছি যে মলিকুলার ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স, এগুলোতে কিন্তু তোমার হচ্ছে এই জিনিসগুলো সব ছিল। ওকে, সো এই জিনিসগুলো একটু পড়তেই হচ্ছে। সো সীমাবদ্ধতা, সো রাদারফোর্ড মডেলের আই থিঙ্ক আটকে গেছে, তোমরা একটু জানাও যে আটকে গেছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি ক্লাস ইন্টারাপ্টেড। ওকে, তোমরা একটু জানাও যে চলতেছে কিনা। স্বর্ণের পাতে তো অসংখ্য নিউক্লিয়াস আছে, শুধু মাঝখান থেকে ধাক্কা খাই কেন? এখানে অ্যাকচুয়ালি স্বর্ণের পাতটা কনসিডার করা হয়েছে, একটা স্বর্ণের পাতের মধ্যে কিন্তু অনেকগুলো পরমাণু আছে। তো তুমি যে কোনো একটা পরমাণু জুম করে নিয়ে পরীক্ষাটা করতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, তুমি যে কোনো একটা পরমাণু নিয়ে পরীক্ষাটা করতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, আই ডোন্ট নো হোয়াই আমার এখানে হচ্ছে আটকাই গেল, আই ডোন্ট নো ক্লিয়ার আছে কিনা। সো আই হোপ যে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা যদি রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলো দেখি, রাদারফোর্ড একটা কথা বলছিল যে সৌরজগতের মধ্যে সূর্যকে যেমন সেন্টারে রেখে গ্রহগুলা তার চারপাশে একটা বৃত্তাকার বলো বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনরত রয়েছে। সৌরজগতের চারপাশে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা বিভিন্ন শক্তি স্তরে কি আছে, ঘূর্ণায়মান আছে। রাদারফোর্ড বলতেছে যে পরমাণুতে ইলেকট্রনগুলোও নিউক্লিয়াসের, এটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলোও কি ওইভাবে ঘূর্ণায়মান থাকবে। তার মানে রাদারফোর্ড পরমাণু মডেলটাকে সৌরজগতের যে মডেলটা আছে ওই মডেলটার সাথে তুলনা করেছে। তাহলে এই মডেলের তুলনা করা কেন যথাযথ নয় বা কেন সমর্থনযোগ্য নয়? কারণ হচ্ছে দেখো, সৌরজগতের মধ্যে যে গ্রহগুলো আছে ওই গ্রহগুলোর সাথে সূর্যের যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, সৌরজগতের মধ্যে যে গ্রহগুলো আছে ওই গ্রহগুলোর সাথে সূর্যের যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে মহাকর্ষ বল, রাইট? সো এখানে কিন্তু গ্রহগুলো হচ্ছে পুরোটাই চার্জবিহীন, এই গ্রহগুলোর কিন্তু কোনো চার্জ নাই। ওকে, এটা একটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে সৌর মডেল। বাট রাদারফোর্ড তার মডেলে যে সৌরজগতের সাথে তুলনা করলো, এখানে নিউক্লিয়াসের মধ্যে তোমার পজিটিভ চার্জ ক্যারি করে প্রোটন, আর এটা হচ্ছে ইলেকট্রন। সো এখানে যে ফোর্সটা কাজ করে ওই ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, রাইট? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা তোমার মহাকর্ষ বল। অ্যান্ড এখানে কিন্তু কোনো চার্জ নাই, গ্রহগুলো হচ্ছে চার্জবিহীন, রাইট? গ্রহগুলো হচ্ছে চার্জবিহীন। ওকে, বাট এখানে আমার নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা আছে এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব ফোর্স। এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব ফোর্স। ওকে, এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব ফোর্স। সো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের মধ্যে যে বলটা সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সো ফার্স্ট অফ অল দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স আর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে তড়িৎ বল। সো প্রথমত সে একটা ভুল এই জায়গায় করছে যে তড়িৎ বলের সাথে এই দুইটা মডেল একত্রিত করতে গিয়ে সে প্রথম যে ভুলটা করলেন বিজ্ঞানী রাদারফোর্ড যে ভুলটা করেছেন সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে ইলেকট্রিক ফোর্সের তুলনা করছেন, প্রথম ভুল। সেকেন্ড ভুলটা হচ্ছে
এই গ্রহগুলো আর সূর্য এগুলো কিন্তু চার্জবিহীন, রাইট? এগুলোর কিন্তু কোনো চার্জ নাই। বাট এখানে আমরা যে ইলেকট্রন আর নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এই ইলেকট্রন আর নিউক্লিয়াসগুলো হচ্ছে চার্জযুক্ত পার্টিকেল বা চার্জড পার্টিকেল। সো চার্জবিহীন পার্টিকেলের সাথে চার্জ যুক্ত পার্টিকেলের কম্পেয়ার করা মানে একত্রিত করা আসলে কোনো লজিক্যাল ইস্যুর মধ্যে পড়ে না। সো দ্যাটস ওয়াই এইগুলো হচ্ছে আমাদের মেইন সীমাবদ্ধতা। এটা একটা ক্রাইটেরিয়া গেল। আরেকটা সীমাবদ্ধতা আছে, আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে দেখো, এখন আমরা আরেকটা সীমাবদ্ধতা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রাদারফোর্ড বলছে কি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, রাইট? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, বাট কিভাবে কোন কক্ষপথে কোন শক্তি স্তরে ঘুরতে থাকে, কক্ষপথগুলোর স্ট্যাবিলিটি আসলে কীরকম, কক্ষপথগুলোর এনার্জি লেভেল কীরকম, সরি ওই জিনিসগুলো কিন্তু এখানের মধ্যে উল্লেখ করা নাই। সো দেখো ইলেকট্রনের সাথে যখন ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ পার্টিকেল আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন হিসেবে পজিটিভ চার্জ আছে। সো ইলেকট্রন যখন ম্যাক্সওয়েলের মতে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তখন সে ক্রমাগত কোন দিকে, নিউক্লিয়াসের দিকে কি হবে, অ্যাট্রাক্টেড হবে, অ্যান্ড ক্রমাগত সেই শক্তি বিকিরণ করে করে ক্রমাগত কি করবে, ইলেকট্রনটা কোন দিকে আসতে চাইবে, ইলেকট্রনটা ক্রমাগত এই আকর্ষণের কারণে, এটা হচ্ছে FE বা ইলেকট্রিক ফোর্স জনিত যে অ্যাট্রাকশন বা ইলেকট্রিক ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি বিকিরণ করতে 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 একটা সময় এসে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। এটা ম্যাক্সওয়েলের মতে। আবার বলতেছি, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে তখন ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে ফোর্সটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স অফ অ্যাট্রাকশন। সো ইলেকট্রিক ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে এই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে অ্যান্ড ঘুরতে 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 একটা সময় সে নিউক্লিয়াস এসে পতিত হবে শক্তি বিকিরণ করতে করতে। তার মানে হলো ইলেকট্রন আর নিউক্লিয়াস যখন এক জায়গায় চলে আসবে তখন ওইটা এখানে আলটিমেটলি আর কিছুই থাকবে না, তখন পুরো পরমাণুটার অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে, রাইট? সো অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে কখনোই সম্ভব না, বিকজ ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে পতিত হয় না। সো এটা হচ্ছে আরেকটা সীমাবদ্ধতা। ওকে, সো এই সীমাবদ্ধতাগুলা বা এই পোস্টুলেটসগুলা নিয়ে বোর কি করছে, তার নতুন মডেল প্রস্তাবন করছেন 1913 সালে, যেটাকে বোর মডেল হিসেবে আমরা বলে থাকি। সো আমরা এখন হচ্ছে বোর মডেলটা দেখব। অ্যান্ড অলসো তোমরা যারা যারা ক্লাস করতেছো, তোমরা যদি আজকের ক্লাসটা যদি একটু আমি যদি লেন্দি করতে পারি, আমি সমারফেল্টের মডেলটা সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়ে যাবো যে বোর মডেলেরও কিন্তু একটা কি আছে, ত্রুটি আছে, অ্যান্ড বোর মডেলের ত্রুটিগুলো নিয়ে করা হয়েছে সমারফেল্ড মডেল। সো আমরা হচ্ছে সমারফেল্ড মডেলগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? সো এই হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। এখন আমরা যদি বোর মডেলে চলে যাই, আমরা এখন দেখব হচ্ছে বোর মডেল। ওকে, বোরের পরমাণু মডেলটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এতক্ষণ যা যা পড়ালাম সবাই সব কিছু বুঝতে পারছো কিনা একটু জানাও। এতক্ষণ যা যা পড়ালাম সবার সব কিছু ক্লিয়ার কিনা জানাও। ওকে, সো আমরা নেক্সট হচ্ছে বোর মডেল নিয়ে শুরু করব। ওকে, এতক্ষণ যা যা পড়ালাম সবাই সব কিছু বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা জানাও। আই হোপ যে সবাই বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা যদি একটু বোর মডেল দেখি, এগুলো আমি খুবই সিম্পলি যাব, বিকজ অলরেডি এগুলা তোমরা পড়ছো। সো বোর মডেলের ফার্স্ট পোস্টুলেটস হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলা নির্দিষ্ট শক্তির অনুমোদিত কক্ষপথে কি থাকে, ঘূর্ণায়মান থাকে। সো 1 নাম্বার পোস্টুলেটস হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে, তো আমি এগুলো একটু দ্রুত আগাচ্ছি বিকজ এগুলো তোমরা সবাই জানো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট শক্তির অনুমোদিত কক্ষপথে ঘূর্ণনরত থাকে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট শক্তির অনুমোদিত কক্ষপথে ঘূর্ণনরত থাকে, এগুলোকে বলা হয়, এদেরকে শক্তি স্তর বলে। এদেরকে কি বলে? অরবিট বা শক্তি স্তর। সো এগুলার বিভিন্ন মান আছে, n = 1 2 3, এগুলো তোমরা সবাই আই থিঙ্ক জানো। সো এগুলো প্যারা হওয়ার কথা না, এগুলো তোমরা জানো।
এবার সেকেন্ড যে মডেলটা, সেকেন্ড মডেলে বলা হচ্ছে যে তোমার একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে, একটু দেখাই আমি, সেকেন্ড মডেলে বলা হচ্ছে, ধরো এই যে এগুলোই হচ্ছে আমাদের অরবিট, এটা হচ্ছে n=1, এটা হচ্ছে n=2, এটা হচ্ছে n=3, এগুলো হচ্ছে নির্দিষ্ট শক্তির কতগুলো অনুমোদিত কক্ষপথ, অ্যান্ড প্রত্যেকটা কক্ষপথের শক্তির কিন্তু সুনির্দিষ্ট মান রয়েছে, এগুলো আমরা সবাই জানি। তো বলা হচ্ছে একটা ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যখন কি করবে, নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে, তখন সে অ্যাকচুয়ালি শক্তির বিকিরণ করে। সো ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসলে শক্তির কি করে, বিকিরণ করে। সো এই আরেকটা জিনিস হচ্ছে, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে, অর্থাৎ একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চাইবে, তাকে অবশ্যই এনার্জি অ্যাবজর্ব করতে হবে বা শক্তি শোষণ করতে হবে। সো এখানে শক্তির কি হয়, রেডিয়েশন হয়, এখানে শক্তির রেডিয়েশন, এনার্জি রেডিয়েশন, আর এখানে এনার্জি অ্যাবজর্পশন, মানে এখানে শক্তি শোষণ হয় আর এখানে হয় হচ্ছে শক্তির বিকিরণ। সো ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শক্তির শোষণ হয়। ওকে, সো এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝো। আর দুইটা শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্যটা ডেল ই সমান আমরা লিখতে পারি এইচ মিউ, যেখানে এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই জানো, যেখানে মিউ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আর এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এগুলো তোমরা জানো সবাই, প্লাঙ্ক কনস্ট্যান্ট, মিউ হচ্ছে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, সো ডেল ই সমান আমরা লিখতে পারি যে E2 - E1 সমান হচ্ছে এইচ মিউ, রাইট। আবার মিউ সমান আমরা আরও জানি যে মিউ সমান, আবার দেখো তাহলে কি, ডেল ই সমান হচ্ছে এইচ মিউ। সো আবার আমরা জানি যে মিউ সমান সি সমান মিউ ল্যামডা, এই জিনিসটা আমরা সবাই জানি। সো মিউ সমান হচ্ছে কি, মিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। সো দ্যাট ইজ ডেল ই সমান হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা। সো দ্যাট ইজ ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা। সো এটা হচ্ছে আমাদের বোর মডেলের সেকেন্ড পোস্টুলেট। এগুলো আমি খুবই ইন শর্টে যাচ্ছি বিকজ এগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে। এই জন্য আমি এই জিনিসগুলো একটু শর্টে যাচ্ছি, ঠিক আছে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, আশা করতেছি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এটা কি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9? ইয়েস, এটা হচ্ছে সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9। সো এগুলো সবাই বুঝতে পারলে অ্যান্ড লেখা শেষ হলে ডান লিখো, আমি থার্ড পোস্টুলেটটা একটু পড়াই। ওকে, এগুলো সবাই যদি বুঝতে পারো একটু ডান লিখো, ঠিক আছে। এগুলো সবাই বুঝতে পারলে একটু ডান লিখো, তাহলে আমি নেক্সট পড়াটাতে যাচ্ছি। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের থার্ড পোস্টুলেটটা হচ্ছে, আমাদের থার্ড পোস্টুলেটটা হচ্ছে বোর মডেলে বলা হচ্ছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা পোস্টুলেটস, কৌণিক ভরবেগ সংক্রান্ত। ওকে, কৌণিক ভরবেগ সংক্রান্ত যে স্বীকার্যটা ছিল সেটা আমি ম্যাথমেটিক্যালি লিখতেছি যে mvr সমান, ওকে আচ্ছা আমি একটু এভাবে লিখি, L ইকুয়াল হচ্ছে n ইন্টু h বাই টু পাই, অর্থাৎ
বোর মডেলের থার্ড পোস্টুলেটটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এল হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, h/2 পাইয়ের পূর্ণ সংখ্যা সরল গুণিতক। এটা হচ্ছে বোর মডেলের থার্ড পোস্টুলেট। তো দেখো থার্ড পোস্টুলেট হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে h/2 পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। ওকে, সো এটাই হচ্ছে আমাদের বোর মডেলের থার্ড পোস্টুলেট। ওকে, এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, বুঝতে পেরেছো। এগুলোতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এল সমান আমরা লিখতে পারি হচ্ছে এল ইকুয়াল হচ্ছে কত, n ইন্টু h/2 পাই। সো এল হচ্ছে কত, এল হচ্ছে আর ক্রস পি, তাই না, আর ক্রস পি। সো NH বাই কত, টুয়াইস পাই। সো আমরা পি সমান লিখতে পারি হচ্ছে কত, এমভি। সো আর ইন্টু এমভি, আমরা মানগুলো নিয়ে কাজ করব, আমাদের এখানে দিকের কোনো কাজ নাই। সো আমরা এখান থেকে লিখতে পারি যে এমভি আর সমান হচ্ছে NH/2 পাই। ওকে, এমভি আর সমান NH/2 পাই, এমভি আর সমান হচ্ছে NH/2 পাই। সো এটাই ছিল আমাদের বোরের থার্ড পোস্টুলেট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আর ক্রস পি কিভাবে লিখলাম, তোমরা কৌণিক ভরবেগ আশা করি পড়ে আসছো, ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর তার রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এগুলো তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে তোমরা অবশ্যই পড়ছো। নিউটনিয়ান মেকানিক্স ভেক্টরে এই জিনিসগুলো কিন্তু ছিল যে ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর রৈখিক ভরবেগের ক্রস প্রোডাক্টটাই হচ্ছে কি, কৌণিক ভরবেগ। ওকে, সো এভাবে এগুলো লেখা যায়। এগুলো আমরা যখন মান বসালাম তখন হচ্ছে এখানে। সো এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। আচ্ছা, সো আই থিঙ্ক সবার ক্লিয়ার। সো এখন আমরা বোর মডেলে, তোমরা একটু বলো তো বোর মডেলের সাফল্যগুলো কি কি? রাদারফোর্ড মডেল থেকে বোর মডেল কেন বেশি সফল? বিকজ রাদারফোর্ড মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, যেমন রাদারফোর্ড কিন্তু এই যে সুনির্দিষ্ট যে শক্তিস্তর, এই সুনির্দিষ্ট শক্তিস্তরের কোনো কিছু ব্যাখ্যা দিতে পারেন নাই, বাট বোর পারছে। বোর প্রত্যেকটা শক্তিস্তরের ব্যাসার্ধ নির্ণয় করে দেখাইছে, প্রত্যেকটা শক্তিস্তরের শক্তি সুনির্দিষ্ট মান বের করে দেখাইছে। সো এই সব ক্ষেত্রে বোর কিন্তু সফল। এখন তোমরা আমাকে বলবা যে বোর মডেলের ব্যর্থতাগুলো কি কি, বা বোর মডেলের সীমাবদ্ধতাগুলো কি কি। দেখি তোমরা কেমন কেমিস্ট্রিতে পড়ে আসছো, এই জিনিসগুলো আমাকে একটু জানাও যে বোর মডেলের ব্যাখ্যাগুলো কি কি, বোর মডেলের সীমাবদ্ধতাগুলো কি কি। হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায়। ওকে, ভেরি ফাইন, হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন স্পেকট্রাম ক্যান বি এক্সপ্লেইনড, বাট দেয়ার ইজ সাম ইরর। বোর মডেলের অনুযায়ী যেমন হাইড্রোজেন বর্ণালীটা ব্যাখ্যা করা যায়, ঠিক তেমনি বোর মডেলে হাইড্রোজেন বর্ণালীতে কিন্তু যত সীমাবদ্ধতা সবগুলো কিন্তু ওখানে হাইড্রোজেন বর্ণালীর থেকে কিন্তু কি মেইন সীমাবদ্ধতাগুলো উৎপত্তি হয়েছে। তো তোমরা আমাকে একটু জানাবা যে কি কি সীমাবদ্ধতা আছে বোর মডেলে, কি কি পারমাণবিক বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, নির্দিষ্ট শক্তি স্তরের ব্যাখ্যা দিছে, শক্তির সুনির্দিষ্ট মান বের করছে। এগুলো সব সাফল্য। শুধু সাফল্যের কথা কি বললেই হবে? ব্যর্থতার কথাও তো বলতে হবে, তাই না? সব সময় যদি সাফল্যের দিকেই ছুটি তাহলে হবে না। ব্যর্থ কে হয়েছে, কোন জায়গায় হয়েছে, কেন হয়েছে। সব সময় সফল মানুষদের কথা শুনবে এমন না, অনেক সময় আমাদের ব্যর্থ মানুষদের কথাও কিন্তু শুনতে হয়। বিকজ তুমি যখন একটা ব্যর্থ মানুষ থেকে শুনবা যে সে কোন কোন কারণে ব্যর্থ হয়েছে, তো তুমি যদি ওই জিনিসগুলো ওভারকাম করতে পারো তাহলে তুমি সাকসেস হবা। সব সময় যে আমরা সফলতার কথা শুনবো তাও না, আমাদেরকে মাঝে মাঝে ব্যর্থতার কথাও শুনতে হবে। সো এখন তোমরা আমাকে বলো একাধিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ভেরি গুড, একাধিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ শিওর, একাধিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ইয়াতি চাকি লিখেছ হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ওকে, SSIM লিখেছ এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, ভেরি গুড। সো মোটামুটি তোমরা সবাই মোটামুটি কারেক্ট আনসার করছো যে বোর মডেলে তোমার পারমাণবিক যে হাইড্রোজেনের যে বর্ণালীটা, এই হাইড্রোজেন বর্ণালী তো বলা হচ্ছে যে ইলেকট্রন যখন এক পরমাণু থেকে, হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটা মানে
এক পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দিছিল, একাধিক পরমাণুর ক্ষেত্রে মডেলটা কেমন হবে ওই ব্যাখ্যাতে কিন্তু বোর্ড যাইতে পারে নাই, প্রথম ক্রাইটেরিয়া। অ্যান্ড বোর মডেলে যে এমভি আর ইকুয়াল এনএইচ বাই টোয়াইস পাই সমীকরণটা আনছিল, এটা কোত্থেকে আসছে এটারও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বোর কিন্তু দিতে পারে নাই। অ্যান্ড অলসো আরেকটা জিনিস হচ্ছে তোমার যে হাইড্রোজেন আমরা যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন যখন জাম্প করে তখন দেখা যায় একটা পারমাণবিক লাইন দেখা যায়। বাট সেভারেল এক্সপেরিমেন্ট শোজ দ্যাট, বিভিন্ন এক্সপেরিমেন্ট এখানে শো করে যখন এই বর্ণালীগুলোকে আরেকটু মাইক্রোস্কোপিকভাবে জুম করে দেখা হয় তখন দেখা যায় এই প্রত্যেকটা বর্ণালীর পাশে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে। ওকে, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা কিন্তু এখানে থাকে। অ্যান্ড এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলোর ব্যাখ্যা, এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলোকে বলা হয় ফাইন স্ট্রাকচার। লিখে নাও, এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলোকে বলা হয় ফাইন স্ট্রাকচার, ফাইন স্ট্রাকচার। ওকে, সো যে পারমাণবিক হাইড্রোজেনের ক্ষেত্রে যে পারমাণবিক বর্ণালী বা যে স্ট্রাকচারটা দেখা যায়, যে লাইনটা দেখা যায়, এই লাইনটার পাশেও অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লাইন কিন্তু এখানের মধ্যে থাকে, যে লাইনগুলোকে বলা হয় ফাইন স্ট্রাকচার। সো বোর ক্যান্ট এক্সপ্লেইন ফাইন স্ট্রাকচার। বোর পরমাণু মডেল ফাইন স্ট্রাকচার কোত্থেকে আসছে এই জিনিসগুলোর ব্যাখ্যা দিতে পারে না। আরেকটা লিমিটেশন হচ্ছে বোর শুধুমাত্র বলছে যে ইলেকট্রন মানে শক্তি স্তরগুলো হচ্ছে কি বৃত্তাকার, মানে ইলেকট্রন বৃত্তাকার শক্তি স্তরে ঘুরে। বাট আমরা যদি একটু আমরা গুণগত রসায়নে, তোমাদের হাসান এনাম ভাই এসে গুণগত রসায়নের কথা বলে গেল, সো আমি যদি একটু গুণগত রসায়নে ফিরে যাই, সো এখানে কিন্তু আমরা যে কোয়ান্টাম নাম্বার, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সো আমরা যদি একটু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা একটু দেখি, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখানে কিন্তু তোমার উপশক্তি স্তরের কথা বলা হয়েছিল, এসপিডিএফ অরবিটাল উপশক্তি স্তর। সো উপশক্তি স্তরগুলো দেখতে কিন্তু আবার ইলেপটিক্যাল, রাইট? ইলেপটিক্যাল মানে হচ্ছে তোমার উপবৃত্তাকার। সো কিভাবে এই উপবৃত্তাকার উপশক্তি স্তরের ব্যাখ্যা, ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে? ইলেকট্রনগুলা অরবিটালে থাকে, রাইট? যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি 90 থেকে 95%, ওটাকে বলা হয় অরবিটাল। সো অরবিটালগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে? উপশক্তি স্তরে থাকে। সো এই উপশক্তি স্তরটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে তোমার উপবৃত্তাকার। সো এই উপবৃত্তাকার শক্তি স্তরের ধারণাও কিন্তু বোর দিতে পারেন নাই। সো এই সীমাবদ্ধতাগুলো থেকে নতুন আরেকটা মডেলের উপস্থাপন হয়েছে, যেটাকে বলা হয় সমারফিল্ড মডেল। যে মডেলটাকে বলা হয় সমারফিল্ড মডেল। সো বোর মডেলে আরও দুইটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তরের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কিভাবে বের করতে হয় ওই জিনিসটা আমরা একটু শিখবো। এরপর হচ্ছে এনার্জি লেভেলটা কিভাবে ডিটারমাইন করতে হয় ওই জিনিসটা আমরা শিখে এরপর আমরা যাব হচ্ছে সমারফিল্ড মডেলে। সো চলো আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা জানাও। অ্যান্ড অলসো আমরা এখন দেখবো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়, ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, ঠিক আছে? আমরা এখন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় দেখব। ওকে, আমরা এখন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করব। হাইড্রোজেন পরমাণুর কি বের করব? ব্যাসার্ধ বের করব। সো সিম্পলি দেখো, আমি এগুলো খুবই সোজা, এগুলো তোমরা আশা করি পারো, তো তাও একটু দেখাই দিচ্ছি। ধরো এখানে সেন্টারে হচ্ছে আমার নিউক্লিয়াস, আর একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে ঘূর্ণনরত অবস্থায় আছে। সো ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনরত থাকে, এই ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সে কোত্থেকে পাবে? নিউক্লিয়াস থেকে পাবে। সো এখানে কিন্তু অলরেডি একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, যেটা Fc সমান এই ইলেকট্রনটার ভর যদি m হয়, অ্যান্ড এই ইলেকট্রনটা যদি v বেগে এরকম বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, তাহলে এই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা পাচ্ছে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা হলো mv²/r, রাইট? এটা আমরা সবাই জানি, Fc সমান mv²/r। একটা ইলেকট্রন, একটা m ভর বিশিষ্ট একটা ইলেকট্রন যখন একটা বৃত্তাকার কক্ষপথে v ভেলোসিটি নিয়ে ঘুরবে, তখন সে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল পাচ্ছে কোত্থেকে? নিউক্লিয়াস থেকে পাচ্ছে। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে এই যে নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? নিউক্লিয়াসের গঠনকারী উপাদান হচ্ছে কে? নিউক্লিয়াসের গঠনকারী উপাদান হচ্ছে প্রোটন আর নিউট্রন, রাইট? সো প্রোটন আর নিউট্রন, এখানে প্রোটন হচ্ছে
পজিটিভ চার্জ ধর্মী আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ধর্মী। সো এখানে কিন্তু আমার এই ইলেকট্রন আর প্রোটন, এই প্রোটনের চার্জকে আমি মনে মনে ধরে নিলাম হচ্ছে ই, ঠিক আছে। অ্যান্ড ইলেকট্রনের চার্জটাকে আমি ধরে নিলাম ই মাইনাস ই, বাট তাও আমরা যখন ফোর্স ক্যালকুলেট করব তখন আমরা শুধু মানটা নিয়ে কাজ করব, দিকের কোনো দরকার নেই। সো যাই হোক, সো এখানের মধ্যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে এটা হচ্ছে এফ ই, মানে ইলেকট্রিক ফোর্স বা কুলম্ব ফোর্স। অ্যান্ড এই কুলম্ব ফোর্স, এই কেন্দ্রমুখী বলটাই, এই কুলম্ব ফোর্সটাই বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই কুলম্ব ফোর্সটাই, মানে এই অ্যাট্রাকশনটাই বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সেন্ট্রিপিটাল ফোর্সের কি দিবে, যোগান দিবে। সো এই কুলম্ব ফোর্সের আমরা একটা রাশিমালা জানি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ সি সমান হচ্ছে কত, mv স্কয়ার বাই আর। এফ সি সমান হচ্ছে mv স্কয়ার বাই আর। আর এখানে যে এফ ই মানে ইলেকট্রিক ফোর্স, আমরা ইলেকট্রিক ফোর্স যদি দেখি 1/4 পাই এপসাইলন নট, এটা আমরা হচ্ছে স্থির তড়িতে পড়ে আসছি। সো Q1, এটাকে যদি আমরা Q1 হিসেবে কনসিডার করি, এটাকে যদি আমরা Q2 হিসেবে কনসিডার করি, সো দুইটা চার্জে কিন্তু ই, সো ই গুণ ই বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিব যে এই কক্ষপথটার ব্যাসার্ধ হচ্ছে আর, নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কত, আর। সো আমরা ধরে নিব এই কক্ষপথের ব্যাসার্ধ আর। অ্যান্ড আমাদের এই জিনিসটা কিন্তু ডিটারমাইন করতে হবে। সো দ্যাটস ওয়াই ই ডট ই বাই কত, আর স্কোয়ার। সো আমরা লিখতে পারি এফ ই সমান 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই আর স্কোয়ার। সো এটাকে আমরা চাইলে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি, এটাকে আমরা চাইলে ইকুয়েশন নাম্বার 2 দিতে পারি। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানাও। ফার্স্ট এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, দ্রুত এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এখন কথা হচ্ছে এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, এই সেন্ট্রিপিটাল ফোর্স মানে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স, এই সেন্ট্রিপিটাল ফোর্সটার যোগান কে দিচ্ছে, ইলেকট্রিক ফোর্স যোগান দিচ্ছে। এই সেন্ট্রিপিটাল ফোর্স তো এমনি আসবে না, এমনি আসবে, এটা কি হাওয়া থেকে আসবে, নট দ্যাট, এই জিনিসটা কিন্তু হাওয়া থেকে আসতেছে না। সো এই জিনিসটার যোগান কে দিচ্ছে এই যে ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ওকে, সো এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাই কিন্তু ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, রাইট। সো দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি এফসি সমান আমরা লিখতে পারি হচ্ছে এফই, রাইট। আমরা এফসি সমান এফই লিখতেই পারি। ওকে, আমরা এফসি সমান এফই লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখো এফসি সমান হচ্ছে কত, এফসি সমান হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, এফসি সমান হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, আর এফই সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট এ স্কোয়ার বাই আর স্কোয়ার, রাইট। সো এখন আমরা যদি এখান থেকে ভি স্কোয়ারের ভ্যালুটা বের করি, সো এখান থেকে আমাদের ভি স্কোয়ারের ভ্যালু কত আসে দেখো, এখান থেকে আমাদের ভি স্কোয়ারের ভ্যালু আসবে 4 পাই এপসাইলন নট এম আর, আর নিচে আসবে হচ্ছে কত, আই থিঙ্ক অল ক্লিয়ার, ই স্কোয়ার, তাই না, ই স্কোয়ার বাই, ওকে ই স্কোয়ার হবে, আচ্ছা একটু দেখি, হ্যাঁ ই স্কোয়ার। সো ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর। ওকে, সো এটাকে আমরা চাইলে, সো এই জিনিসটাকে আমরা চাইলে হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 দিতে পারি, এই জিনিসটাকে আমরা চাইলে ইকুয়েশন নাম্বার 3 দিতে পারি। এখন কথা হচ্ছে দেখো, এখন কথা হচ্ছে আমরা ফ্রম বোর মডেল, আমরা বোর মডেল থেকে কি পাইছিলাম, ইলেকট্রনের কৌণিক ভরবেগ যে এমভি আর ইকুয়াল হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই, এই জিনিসটা আমরা পাইছিলাম যে বোর মডেল থেকে আমরা পাইছিলাম এমভি আর সমান হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই। সো এখান থেকে আমরা যদি ভি এর ভ্যালুটা বের করি, ভি ইকুয়াল হচ্ছে কত, এনএইচ বাই টোয়াইস পাই এম আর, এনএইচ বাই কত, টোয়াইস পাই এম আর। ওকে, সো এনএইচ বাই টোয়াইস পাই এম আর। সো এখানে আমি যদি ভি স্কোয়ার করি, সো দেয়ারফর ভি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে ইকুয়েশন নাম্বার 3 দেই, 4, এই জিনিসটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 4 দেই, এরপর আমরা ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 যদি একটু কম্পেয়ার করি, সো চলো কম্পেয়ারিং ইকুয়েশন নং 3 and 4। সো আমরা যদি ইকুয়েশন নং 3 আর 4 যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও ভি স্কোয়ার সমান এত, ভি স্কোয়ার সমান এত, তাহলে এটা সমান এটা। সো দেখো ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার
আর স্কোয়ার, রাইট? সো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি অলরেডি। সো এখান থেকে দেখো, এখান থেকে আমাদের প্রথমে কি কি চলে যাই। সো 4 পাই চলে যাই, 4 চলে যাই, প্রথমত 4 চলে যাই। অ্যান্ড এখানে পাই, এই যে পাই, এই পাই চলে গেলে আরেকটা পাই এখানে অবশিষ্ট থাকে, এম চলে গেলে আরেকটা এম অবশিষ্ট থাকে। তাহলে এখানে আলটিমেটলি কী কী থাকে দেখো, ই স্কোয়ার বাই এপসাইলন নট, এখানে এম আর কিন্তু চলে যায়, এখানে আরেকটা থাকবে। আর এখানে কী কী থাকে, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এখানে হচ্ছে কত, এম আর, তাই না? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই কত, এম আর, রাইট? আর কিছু তো থাকে না, আর কিছু থাকে না। ওকে, তাহলে এখন যদি আমরা এখান থেকে যদি আর এর ভ্যালুটা বের করতে চাই, আর এর ভ্যালুটা হচ্ছে ওকে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই কত, এম ই স্কোয়ার। ওকে, সো এই হচ্ছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, সো এখানে আই থিঙ্ক, আচ্ছা এখানে একটা পাই আছে, ওকে পাই একটা থাকবে, তো পাই একটা থাকবে, পাই এম ই স্কোয়ার। সো আর ইকুয়াল হচ্ছে, এটা আমরা যদি কততম কক্ষপথের ব্যাসার্ধ বলে, এটা আমরা যদি ধরে নিই এনতম কক্ষপথের ব্যাসার্ধ। সো এনতম, এই কক্ষপথটা কততম কক্ষপথ আমরা জানি না, সো দ্যাটস ওয়াই আমরা ধরে নিব এটা হচ্ছে এনতম কক্ষপথ। সো এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এন স্কোয়ার এস স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। ওকে, পাই এম ই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এফসি আর এফ এর মানটা একটু বোঝান। সো এফসি তুমি কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, তোমরা সবাই জানো যে সেন্ট্রিপিটাল ফোর্স সমান এমভি স্কোয়ার বাই আর। এটা তো খুবই সোজা, কেন্দ্রমুখী বল, এই যে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনের জন্য যে কেন্দ্রমুখী বল লাভ করতেছে, এটা হচ্ছে কত, এমভি স্কোয়ার বাই আর। ওকে, এমভি স্কোয়ার বাই আর। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে, এই কেন্দ্রমুখী বল কি এমনিতেই হাওয়া থেকে চলে আসতেছে, নট দ্যাট, এটা কিন্তু এমনি আসতেছে না। সো এই কেন্দ্রমুখী বলের যোগান নিশ্চয়ই কেউ না কেউ দিচ্ছে। সো এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে ইলেকট্রন আর নিউক্লিয়াসে থাকা প্রোটনের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাই কিন্তু ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারদিকে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ওকে, সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। যে ভাইয়া ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেন উনি কি ক্লাসে আছেন? আই ডোন্ট নো, এটা কে হচ্ছে, এটা কে যে ক্লাস ইউটিউবে আপলোড দেয়, সিরিয়াসলি? ওকে, আজকে জানলাম। যাই হোক, সো এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, সো আই থিঙ্ক সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। সো আমরা এখানে যদি এন এর ভ্যালুগুলো বের করতে চাই, এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 ডট ডট ডট, এই যে এই জিনিসগুলো। ওকে, জি ভাইয়া আমিও দেখছি ফুল ফ্রি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, সো দেখো এখানে আমরা যদি আর এন এর ভ্যালু, এই যে এনতম কক্ষপথের ভ্যালু, আমরা যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, এন ইকুয়াল যদি 1 হয়, এন ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনটা হবে আর 1 ইকুয়াল হচ্ছে কত দেখো, 1 স্কোয়ার। আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা একটু দেখো, আর ওয়ান হচ্ছে কত, 1 স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার, রাইট? সো এটার এখন আমরা যদি একটু দেখি যে আর সমান হচ্ছে তাইলে কত, এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এই জিনিসটা একটু দেখি, আর এন সমান একটু দেখি, আর এন সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। সো এই জিনিসটাকে যদি আমরা একটু এন স্কোয়ারটাকে মুছে যদি আমি এভাবে লিখি, ইন্টু এন স্কোয়ার লিখি, কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এই যে এই ইকুয়েশনটাকে এভাবেও লেখা যায়, এভাবে লেখা যায় না? লেখা যায়। অ্যান্ড এখানে দেখো এটা ছিল আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়ান। সো আর ওয়ানের ভ্যালু ছিল কত, এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের আর ওয়ান মিন করে। এটাকে আমরা যদি ইকুয়েশন নাম্বার 4 দেই, এই জিনিসটা 5 দিই, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আর ওয়ান মিন করে। সো দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি আর ওয়ান সমান, আর এন সমান হচ্ছে আর ওয়ান ইন্টু কত, এন স্কোয়ার। আর এন সমান হচ্ছে আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
ঠিক আছে। এখন তাহলে দেখো, এখন আমরা যদি একটু বের করতে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধের ভ্যালু এক নাম্বার কক্ষপথের সাথে কিভাবে ডিপেন্ড করে, আর এন সমান r1 n স্কোয়ার। সো এখান থেকে দেখো, তুমি যদি r2 এর ভ্যালুটা বের করতে চাও, r2 এর ভ্যালু যদি বের করতে চাও, তাহলে r1 ইন্টু কত, n এর ভ্যালু কত, 2 স্কোয়ার, রাইট। সো এখন দেয়ারফর আমরা লিখতে পারি r2 সমান হচ্ছে কত, 4r1, রাইট। r2 সমান হচ্ছে 4r1। এখন এখানে আমি যদি n এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে r3 সমান কত হবে, r3 সমান হবে হচ্ছে r1 ইন্টু 3 স্কোয়ার, দ্যাট ইজ r3 ইকুয়াল হচ্ছে 9r1। সো এইভাবেই চলতে থাকবে, এভাবেই আমাদের চলতে থাকবে। ওকে, এখন আমরা হচ্ছে যদি r1 এর ভ্যালুটা বের করতে চাই, আমরা যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত এই জিনিসটা যদি আমরা একটু মাপতে চাই, তাহলে দেখো, আমরা যদি r1 এর ভ্যালুটা বের করতে চাই, n স্কোয়ার s স্কোয়ার এপসাইলন নট বাই 4 পাই m e স্কোয়ার। সো দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে n স্কোয়ার, n এর ভ্যালু 1, h এর ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু tan ইনভার্স কত 34 ইন্টু এখানে অ্যাপসাইলন নটের ভ্যালু আমরা সবাই জানি 8.854 ইন্টু tan ইনভার্স 12। ওকে, পায়ের ভ্যালু আমরা সবাই জানি, ইলেকট্রনের ভরও আমরা সবাই জানি, সেটা হচ্ছে 9.1 ইন্টু tan ইনভার্স 31 কেজি। আর ইলেকট্রনের আধান হচ্ছে কত, 1.6 ইন্টু tan ইনভার্স 19 কুলম। সো দ্যাট ইজ এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে 0.53। এগুলো একদম মানে করাইতে তোমরা নিজেরাও করতে এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে, ইন্টু tan ইনভার্স 10 মিটার। সো এটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে লিখি 0.53 অ্যাংস্ট্রম। সো r1 সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। সো আমরা সবাই জানি যে 1 অ্যাংস্ট্রম সমান tan ইনভার্স 10 মিটার। তার মানে এটাই হলো আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, r1 সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। অ্যান্ড বাকি কক্ষপথের ব্যাসার্ধগুলো কিন্তু এইভাবে r1 সমান 4 r1, r2 সমান 4r1, r3 সমান 9r1, এইভাবে ভ্যারি করবে। ওকে, এইভাবে আমাদের ভ্যারি করবে। সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। অ্যান্ড সবাই লেখা শেষ হলে একটু ডান লিখো, সবাই লেখা শেষ হলে ডান লিখো, ঠিক আছে। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমরা হচ্ছে এনার্জিতে চলে যাব। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, একটু ফাস্ট লিখো। সবার লেখা শেষ হলে একটু ফাস্ট ডান লিখো, তাহলে আমি নেক্সট ক্লাসে চলে যাব। ওকে, ওকে, তাহলে এখন আমরা যদি একটু এনার্জি লেভেলে চলে যাই, এনার্জি দেখি, আমরা যদি এখন একটু এনার্জি নিয়ে কথাবার্তা বলি। এখন আমরা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি যদি দেখি, সো শক্তি যদি দেখি হাইড্রোজেন পরমাণুর প্রথম আমরা যদি এখন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি নিয়ে যদি একটু আলোচনা করি, শক্তির রাশিমালা, তাই না, শক্তির রাশিমালা। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ই টোটাল সমান কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি, এগুলো আমরা সবাই জানি। সো কাইনেটিক এনার্জি সমান কত, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, রাইট। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। অ্যান্ড আমাদের পটেনশিয়াল এনার্জি কত, এই জিনিসটা একটু দেখতে হবে। সো পটেনশিয়াল মানে কি, পটেনশিয়াল মানে হচ্ছে একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে একটা পরমাণুর মধ্যে নিয়ে আসতে। ভালো করে বুঝিও, একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে একটা পরমাণুর মধ্যে নিয়ে আসলাম, যে অ্যামাউন্টে কাজ করা হয়েছে সেই অ্যামাউন্টটা হচ্ছে ওই ইলেকট্রনটার মধ্যে পটেনশিয়াল হিসেবে জমা থাকবে। একটা ইলেকট্রনকে অসীম থেকে আমি এই রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে, একটা পরমাণুর মধ্যে নিয়ে আসলাম, পরমাণুর কক্ষপথে নিয়ে আসলাম। তো এই যে নিয়ে আসলাম, এই নিয়ে আসতে যেই কাজটা করা হবে সেই কাজটাই ইলেকট্রনের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে গ্যাদার থাকবে, স্টোর থাকবে। সো এখন কথা হচ্ছে আমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটিতে এই জিনিসটা একটু বুঝাই তোমাদেরকে। স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটিতে আমরা একটা জিনিস শিখছিলাম যে কিউ কুলম্ব আধান নিয়ে আসতে যদি ডাব্লিউ অ্যামাউন্টে কাজ হয়, মানে কিউ কুলম্ব আধানকে নিয়ে আসার জন্য যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়,
তাহলে 1 কুলম্ব আধানকে নিয়ে আসার জন্য W/Q পরিমাণ কাজ করতে হয়, অ্যান্ড এই কাজটাই হচ্ছে বিভব V সমান W/Q। সো দেয়ারফর আমরা লিখতে পারি W সমান হচ্ছে কি VQ, রাইট? এই কাজটাই হচ্ছে W সমান VQ। আবার আমরা V এর একটা রাশিমালা জানতাম, যে ইলেকট্রিক ফিল্ডে আমরা নিয়ে আসতেছি ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য বিন্দু চার্জের জন্য যে রাশিমালাটা ছিল 1/4πε0 Q/r। এই সিম্পল জিনিসগুলো আমরা সবাই জানি, রাইট? এই সিম্পল জিনিসগুলো আমরা সবাই জানি যে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক চার্জকে বা যে কোনো একটা চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যে কাজটা করতে হবে, অ্যান্ড ওই কাজটা সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইনের অপোজিটে করা হয়, রাইট? সো ওই কাজটাই হচ্ছে কি তড়িৎ বিভব। সো বিভব হচ্ছে V = W/Q, মানে Q কুলম্ব আধানকে আনতে আমি W অ্যামাউন্টে কাজ করতেছি। সো 1 কুলম্ব আধানকে আনতে আমি W/Q অ্যামাউন্টে কাজ করব। সো 1 কুলম্বকে আনতে যে অ্যামাউন্টে কাজ করবো সেই অ্যামাউন্টটাই হচ্ছে বিভব। সো W = VQ। সো এই কাজটাই বস্তুটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, আর ওই পয়েন্টটার শক্তি হচ্ছে V = 1/4πε0 Q/r। এখন আমি এখানে আমাদের এই কনফিগারেশনটার জন্য আমি একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে একটা পরমাণুর মধ্যে নিয়ে আসতেছি। সো যেই কাজটা করতে হবে সেই কাজটাই ইলেকট্রনটার মধ্যে বিভব শক্তি, এই কাজটাই হচ্ছে বিভব শক্তি হিসেবে কি থাকবে, জমা থাকবে, রাইট? সো এখানে যে ইলেকট্রনটা আনতেছি এটা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ -e, রাইট? -e কে আনতেছি, তাহলে আমাদের এখানে EP সমান যে আমি VQ লিখলাম, এটার জন্য দেখো EP সমান যে আমি EP সমান আমি কি লিখছি VQ। সো V হচ্ছে বিভব, আর Q হচ্ছে কত, Q হচ্ছে -e, তাই না? তো আমরা লিখতে পারি -eV, তাহলে EP সমান আমরা লিখতে পারি হচ্ছে কত, -eV। সো দেখো EP সমান আমরা লিখতে পারি -eV। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, ওকে? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও ফার্স্ট। এই জিনিসটা সবার কি ক্লিয়ার জানাও, ফার্স্ট জানাও এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও ফার্স্ট। তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক কথা না বলে ক্লাসের কথাগুলো বলো, বা ক্লাসের কোনো কিছু ঝামেলা হলে বলো। সো এই জিনিসটা আশা করি আচ্ছা অনেকেই বুঝো নাই। সো আবার একটু বোঝাচ্ছি। স্থির তড়িৎ, ব্যাক টু স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ তোমরা সবাই পড়ছো, চিন্ময় ভাইয়া পড়াইছেন তোমাদেরকে। সো কথা হচ্ছে যে একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে, মানে যে কোনো একটা চার্জকে অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে কাজটা হবে সেটা হচ্ছে W = VQ। এটা আমরা স্থির তড়িৎ থেকে জানি। সো আমরা বিভবের সঙ্গে অনুযায়ী যদি বলি Q কুলম্ব আধানকে ইলেকট্রিক ফিল্ডের কোনো বিন্দুতে আনতে W অ্যামাউন্টে কাজ হয়। সো 1 কুলম্বের কোনো আধানকে ওই ফিল্ডে আনতে W/Q অ্যামাউন্টে কাজ হবে। সো একটা একক চার্জকে অসীম দূরত্ব থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো বিন্দুতে আনতে যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে কি তড়িৎ বিভব। আর এই যে বিভব V সমান তাহলে W/Q, সো দ্যাট ইজ W = VQ। এখন বলা হচ্ছে এই কাজটাই যে বস্তুটাকে আনা হচ্ছে ওই বস্তুটার মধ্যে পটেনশিয়াল হিসেবে কি থাকবে, স্টোর থাকবে। এটা খুবই কমন সেন্স। আমি যদি এই ডাস্টারটাকে ভূমি থেকে এভাবে তুলি তাহলে আমি এইখান থেকে তুলতে একটা কাজ করছি, রাইট? অথবা এই ডাস্টারটাকে যদি আমি অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসতাম তাও এটার উপর একটা কাজ করা হয়েছে, এই কাজটা এটার মধ্যে এনার্জি পটেনশিয়াল হিসেবে কি থাকবে, স্টোর থাকবে। ঠিক সেমভাবে একটা ইলেকট্রনকে যখন আমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসবো তখন যে কাজটা করা হয়েছে ওই ওয়ার্ক ডানটা ইলেকট্রনটার মধ্যে কি হিসেবে জমা থাকবে, পটেনশিয়াল হিসেবে জমা থাকবে। সো আমরা যদি EP = VQ লিখি, ডিউ টু দিস ইকুয়েশন আমরা যদি EP = VQ লিখি, এখন ইলেকট্রনের আধান তো -e, রাইট? ইলেকট্রনের আধান তো নেগেটিভ। সো এখানে আমাদের -eV, রাইট? V হচ্ছে কি যে পয়েন্টে নিয়ে আসতেছি ওই পয়েন্টের শক্তি বা বিভব। সো আমরা একটা বিন্দু পয়েন্টের জন্য, বিন্দু চার্জের জন্য বিভবের রাশিমালা স্থির তড়িৎ থেকেই জানি যে V = 1/4πε0 Q/r। পয়েন্ট টু বি নোটেড, এইটার জন্য আমাদের হবে হচ্ছে V = 1/4πε0 E/r। বিকজ এই যে এখানে আমি যে এখানে নিয়ে আসতেছি আমাদের ক্ষেত্রটাকার, এখানে যে চার্জটা আছে, এখানে কোন চার্জটা আছে, এখানে প্রোটন আছে না, এই প্রোটনটার ক্ষেত্র। সো এই প্রোটনের চার্জকে যদি আমি E হিসেবে ডিনোট করি +E, সো এই Vটা কিন্তু এই প্রোটনের মানে যেই এই ইটা হচ্ছে যাকে নিয়ে আসতেছি, আর এই ভিটা হবে হচ্ছে যার ক্ষেত্রে নিয়ে আসতেছি। ওই জিনিসগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এই জিনিসগুলো স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটিতে তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে চার্জকে নিয়ে আসতেছি এটা হচ্ছে সেই জিনিসটা, আর এই ভিটা হচ্ছে যার ক্ষেত্রে নিয়ে আসতেছি ওই ক্ষেত্রের জন্য বিভব। ওকে, সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে।
এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন সবার ক্লিয়ার কিনা বলো, এখন সবার ক্লিয়ার কিনা বলো, এখন সবাই বুঝতে পারছো কিনা বলো। ওকে, এখন সবার ক্লিয়ার। সো এখন কথা হচ্ছে, এখন আমরা যদি ভি এর ভ্যালুটা বসাই, সো দেখো হাফ অফ এম, আচ্ছা ভি স্কোয়ারের কিন্তু একটা ভ্যালু আছে, ভি স্কোয়ারের কিন্তু একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা আমরা সবাই জানি, যে একটু আগে আমরা দেখছিলাম ই স্কোয়ার বাই হাফ এম, ভি স্কোয়ারের একটা ভ্যালু আমরা পাইছিলাম, এ স্কোয়ার বাই হচ্ছে কত 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট আর 4 পাই এপসাইলন নট আর, এই জিনিসটা আমরা একটু আগে পাইছিলাম, মাইনাস ই ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ই বাই কত আর। সো দ্যাট ইজ, আমরা যদি এখন দেখো, আমরা যদি এখন এখান থেকে হচ্ছে 1/4 পাই, আমরা যদি এই জিনিসগুলো একটু কমন নেই, এই জিনিসগুলো যদি আমরা একটু কমন নিই, তাহলে কি হয় দেখো, আই থিঙ্ক এটা সবার ক্লিয়ার, আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো আচ্ছা এই জিনিসটা একটু আমাকে কনফার্ম করো তো, যে ই এর যে রাশিমালাটা লিখলাম এই জিনিসটা ঠিক আছে কিনা, আমি তো মুখস্থ রাখি নাই, সো এই জিনিসটা একটু কনফার্ম করো যে এখানে অন্য কোনো ভ্যালু বাদ যাচ্ছে কিনা। আই থিঙ্ক একটা এম বাদ যাচ্ছে, রাইট, আই থিঙ্ক একটা এম বাদ যাচ্ছে। ওকে, আমি এমটা লিখে দিচ্ছি এখানে, আই থিঙ্ক একটা এম বাদ এখানে যাচ্ছে, 4 পাই এপসাইলন নট এম আর হবে, আই থিঙ্ক এখানে একটা এম আর হবে। ওকে, এই জিনিসটা একটু কনফার্ম করো আমাকে, এই জিনিসটা একটু কনফার্ম করো, আই থিঙ্ক একটা এম হবে। ওকে, হ্যাঁ এম লাগবে। ওকে, সো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আর, এটাকে আমরা আরও স্পেসিফিক্যালি লিখলে আমরা আর এন লিখতে পারি, আর যাই হোক। সো এখন হচ্ছে এম এম কাটা যায়, কাকে কেটে দিলাম, এপসাইলন নট কেটে ফেললাম, সো এম এম হচ্ছে কাটা যায়, সো এম এম যদি কাটি, আর অবশিষ্ট থাকে হচ্ছে এ স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর মাইনাস এ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। সো এখন আমরা যদি ই স্কোয়ার বাই 4, আমরা যদি কমন নেই পাই এপসাইলন নট আর যদি কমন নেই 1/8 মাইনাস 1/4, সো সিম্পলি এটা ক্যালকুলেট করো, দেখি একটু কত আসে, 4 আর 8 লসাও কত আসে, 8, 1 মাইনাস 2, সো মাইনাস 1/8, এই জিনিসটা আসবে হচ্ছে মাইনাস 1/8, সো এই জিনিসটার ভ্যালু আসে হচ্ছে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। আর এর ভ্যালুটা কত, আমরা একটু আগে হচ্ছে আর এর ভ্যালুটা জানছি, অ্যান্ড আর এর ভ্যালুটা আমরা সবাই জানি, আর এর ভ্যালুটা হচ্ছে কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট 4 পাই ই স্কোয়ার। আই থিঙ্ক এইটা হয়েছে কিনা একটু জানাও, আমার হচ্ছে মুখস্থ নাই জিনিসটা, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই কত, পাই এম ই স্কোয়ার, আই থিঙ্ক পাই এম ই স্কোয়ার। ওকে, পাই এম ই স্কোয়ার। ওকে, সো বিশাল বিশাল ইকুয়েশন, এগুলো আসলে মুখস্থ থাকে না। তো যাই হোক, এখন আমরা যদি এই ভ্যালুটা এখানের মধ্যে বসাই, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এপসাইলন নট ডিভাইডেড বাই হচ্ছে কত, পাই এম ই স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 1/8। ওকে, এটা হচ্ছে মাইনাস 1/8। সো এখন হচ্ছে আমরা এই জিনিসটা যদি একটু সাজাই গুছাই লিখি, এই জিনিসটা এখন আমরা যদি একটু সাজাই গুছাই লিখি, তাহলে কি হবে বলো, এই জিনিসটা আমরা যদি সাজাই গুছাই লিখি, তাহলে হবে হচ্ছে মাইনাস, ফার্স্ট অফ অল এখানে মাইনাস দাও একটা, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এই যে ই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হবে, এমটা উপরে চলে যাবে, পাই পাই চলে যায়, এই যে পাই পাই কাটে, এম ই টু দি পাওয়ার 4 পাই ই টু দি পাওয়ার 4/8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, এম ই টু দি পাওয়ার 4/8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। সো এইটাই হচ্ছে আমাদের এনতম কক্ষপথে শক্তির রাশিমালা, এটাই হচ্ছে আমাদের এনতম কক্ষপথে শক্তির রাশিমালা। সো দ্যাট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, ই এন সমান এম ই টু দি পাওয়ার 4/8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। সো এই জিনিসটা আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, এই জিনিসটা আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। ভি এর সূত্র ভুল নাকি, নো, ভি এর সূত্র ভুল হওয়ার কোনো স্কোপ নাই, 1/4 এপসাইলন নট ই বাই আর। ওকে, সো সবাই বুঝতে পারছো কিনা বলো, সবার ক্লিয়ার কিনা জানাও, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, যদি কারো কোনো ডাউট থাকে বলতে পারো।
কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। ওকে, ওকে ক্লিয়ার। সো এখন কথা হচ্ছে সবার লেখা হইলে একটু ডান লিখো, সবার লেখা হইলে একটু ডান লিখো, একটু ডান লিখো তোমরা। সো এটা হচ্ছে আমরা এনতম কক্ষপথের শক্তি বের করলাম হচ্ছে কত, ই এন সমান হচ্ছে কত, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই কত, 8n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। ওকে, এখন আমরা যদি এখান থেকে n এর ভ্যালুটা যদি 1 ধরি, মানে E1 বের করতে চাই, তাহলে কত হবে? E1 হবে হচ্ছে কত দেখো, E1 হবে হচ্ছে m ই টু দি পাওয়ার 4 বাই কত, 8h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, যেহেতু n এর ভ্যালু 1। এখন তাহলে দেখো আমরা যদি একটু এভাবে মাইনাস তো থাকবেই, আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি, মাইনাস m ই টু দি পাওয়ার 4 বাই কত, 8n স্কোয়ার এইচ স্কোয়ার, সরি n স্কোয়ারটা বাইরে চলে যাবে, 8h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার ইন্টু 1 বাই n স্কোয়ার। অ্যান্ড এই জিনিসটাই কিন্তু আমাদের E1। সো আমরা লিখতে পারি E1 ইন্টু 1 বাই n স্কোয়ার, রাইট? সো আমরা আরেকটা কিন্তু ফরমেশন এখান থেকে পেয়ে গেলাম যে En সমান হচ্ছে E1 ইন্টু 1 বাই n স্কোয়ার। সো আমরা যদি এখন হচ্ছে E2 বের করতে চাই, তাহলে হবে হচ্ছে E1 ইন্টু 1 বাই 2 স্কোয়ার, দ্যাট ইজ E2 সমান কত, 1 বাই 4 E1। E2 সমান হচ্ছে কত, 1 বাই 4 E1। এরপর দেখো আমরা যদি E3 বের করতে চাই, তাহলে হবে হচ্ছে 1 বাই 9 E1। সো এভাবেই চলতে থাকবে। অ্যান্ড আমরা যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা যদি শক্তি, এনার্জি, প্রথম কক্ষপথের যে শক্তি, এটা যদি বের করতে চাই, আমরা যদি সবগুলো ভ্যালু এখানের মধ্যে বসাই, মাইনাস m এর ভ্যালু যদি বসাই 9.1 ইন্টু tan ইনভার্স কত, 31, অ্যান্ড e এর ভ্যালু হচ্ছে কত, e এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু tan ইনভার্স 19 হোল টু দি পাওয়ার 4। ওকে, 8h স্কোয়ারের ভ্যালু যদি বসাই 8.854 ইন্টু, আচ্ছা এপসাইলন নট বসাই, tan ইনভার্স 12 হোল স্কোয়ার, এপসাইলন নট h স্কোয়ার হচ্ছে 6.63 ইন্টু tan ইনভার্স কত, 34 হোল স্কোয়ার। অ্যান্ড এটাকে যদি আমরা একই সাথে আমরা এই শক্তির এই ভ্যালুটা কিন্তু জুলে বের হবে, রাইট? এই ভ্যালুটা জুলে বের হবে। অ্যান্ড পুরো জিনিসটাকে যদি আমি কি করে দেই, 1.6 ইন্টু tan ইনভার্স 19 কুলম দিয়ে ভাগ করে দিই, তাহলে ইলেকট্রন ভোল্টে ভ্যালুটা আসবে। সো ইলেকট্রন ভোল্টে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রন ভোল্টে যে ভ্যালুটা আসবে, এটাকে যদি আবার 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দিই, একই সাথে আসবে মাইনাস 13.6 মেগা ইলেকট্রন ভোল্ট, মাইনাস 10 টু দি পাওয়ার 13.6 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি, 13.6 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এর মান হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড, এটাকে গ্রাউন্ড স্টেট এনার্জি বলে। হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায় শক্তি বা গ্রাউন্ড স্টেট এনার্জি বলা হয়, গ্রাউন্ড স্টেট এনার্জি। হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায় শক্তি বা গ্রাউন্ড স্টেট এনার্জি, ঠিক আছে? এটাকে হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায় শক্তি বা গ্রাউন্ড স্টেট এনার্জি বলা হয়, E1 মাইনাস 13.6 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, সিজিএসে বসাইতে পারো, হ্যাঁ ডেফিনেটলি এগুলো সিজিএসে বসালেও আসে, এমকেএসে বসালেও আসে। সো কেমিস্ট্রিতে তোমরা এখানে হচ্ছে তোমার কেমিস্ট্রি তেমন কিছু নাই, সো দ্যাটস ওয়াই আমি সিজিএস এর ভ্যালুগুলো বসাচ্ছি না, তোমরা সিজিএসে বসাই আনতে পারো। যেমন এখানে বসাতে পারো 9.1 ইন্টু tan ইনভার্স 27 গ্রাম। এরপর ইলেকট্রনের আধানে বসাতে পারো যে 4.8 ইন্টু tan ইনভার্স 10 ESU ইস্যু, এটা বসাতে পারো। এরপরে তোমরা বসাতে পারো হচ্ছে এখানে তোমার 6.63 ইন্টু tan ইনভার্স 27। ওকে, সবগুলো বসালে ভ্যালুটা আসবে কোথায়, আর্গে আসবে, রাইট? আর্গ থেকে তোমরা কিসে নিবা, তোমরা ইলেকট্রনের আধান দিয়ে 1.6 ইন্টু tan ইনভার্স 13 দিয়ে কি করবা, ভাগ করবা। ভাগ করে কিসে নিবা, ভাগ করা হচ্ছে তোমরা ইলেকট্রন ভোল্টে নিবা। অ্যান্ড ওই ইলেকট্রন ভোল্টকে আবার 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করলে ঠিক সেম ভ্যালুটাই আসবে, 13.6। সো এমন না যে শুধু সিজিএস দিয়ে বের করা যাবে, এমকেএস দিয়েও বের করা যায়। ওকে, কেমিস্ট্রিতে তোমরা যারা সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা ফলো করো, ওই সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে কিন্তু সিজিএস প্লাস এমকেএস দুটাতেই দেওয়া আছে, এইভাবেও দেওয়া আছে, সিজিএসও দেওয়া আছে। সো তুমি যেভাবে চাও ওইভাবেই বের করতে পারবা, তুমি যেভাবে চাও ওইভাবেই বের করতে পারবা।
তুমি যেভাবেই চাও ওইভাবেই বের করতে পারবা। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এটা আই থিঙ্ক ইলেকট্রন ভোল্ট, এটা মেগা ইলেকট্রন ভোল্ট না, এটা আই থিঙ্ক ইলেকট্রন ভোল্ট, এটা আই থিঙ্ক ইলেকট্রন ভোল্ট, সরি এটা মেগা ইলেকট্রন ভোল্ট না, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ওকে, সরি সরি সরি, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। ওকে, সো বোর পরমাণু মডেলে এগুলো তো আমরা দেখলাম। এখন কথা হচ্ছে এই বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো আমরা দেখছি যে এই যে ফাইন স্ট্রাকচার, বোর পরমাণু মডেল, বোর অ্যাটমিক মডেল কান্ট ডিফাইন্ড ফাইন স্ট্রাকচার। একটু লিখো, বোর অ্যাটমিক মডেল, বোর অ্যাটমিক মডেল কান্ট define fine structure, fine structure of hydrogen spectra. ওকে, সো আমি ইংলিশে এই জন্য লিখতেছি যাতে তাড়াতাড়ি লেখাটা হয়। ওকে, সো দেখো বোর অ্যাটমিক মডেলের অন্যতম সীমাবদ্ধতার মধ্যে এটাই হচ্ছে কথা যে বোর অ্যাটমিক মডেল ফাইন স্ট্রাকচার ডিফাইন করতে পারে না। কার? হাইড্রোজেন স্পেক্ট্রাম, মানে হাইড্রোজেন বর্ণালীর মধ্যে যে ফাইন স্ট্রাকচার আছে, মানে অতি সূক্ষ্ম সূক্ষ্ম যে রেখাগুলো পাওয়া যায়, এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় ফাইন স্ট্রাকচার। সো বোর অ্যাটমিক মডেল কান্ট ডিফাইন ফাইন স্ট্রাকচার। সো এই ফাইন স্ট্রাকচারগুলো নিয়ে, মানে বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল ওই সীমাবদ্ধতাগুলো নিয়ে, ফাইন স্ট্রাকচারগুলো নিয়ে, এরপরে হচ্ছে যে ইলেকট্রনের যে একটা উপবৃত্তাকার ইলেকট্রিক্যাল কক্ষপথে যে ঘূর্ণনের একটা সম্ভাবনা আছে, ওই সম্ভাবনাগুলো নিয়ে, এবং ইলেকট্রনের যে ভ্যালোসিটি একটা সার্টেইন একটা কক্ষপথের মধ্যে, ওকে, একটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের যে বেগটা, এই বেগটা যে সবসময় একই রকম না, এই জিনিসটা নিয়ে আরেকটা নতুন মডেল প্রস্তাবিত হয়েছে, যেই মডেলটাকে বলা হয় সমারফেল্ড অ্যাটমিক মডেল। সো বোর মডেলের লিমিটেশনগুলো নিয়ে বোর মডেলের লিমিটেশন নিয়ে প্রস্তাবিত নতুন মডেল হলো সমারফেল্ডস রিলেটিভিস্টিক মডেল। রিলেটিভিস্টিক মডেল। সো আই ডোন্ট নো তোমরা ইন্টার পড়তেছো, ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদেরকে হচ্ছে এই মডেলটা কেউ পড়াইছে কিনা। আই হোপ এটা তোমরা কোথাও পাও নাই। সো এই মডেলটা একটা নতুন জিনিস, তোমরা শিখে রাখো, যেগুলো তোমাদের কাজে দিবে। এখন কাজে না দিলেও অ্যাডমিশনে গিয়ে কাজে দিবে, অ্যান্ড দিবেই। ওকে, সো সমারফেল্ড রিলেটিভিস্টিক মডেল। সো সমারফেল্ড রিলেটিভিস্টিক মডেলটা যেহেতু তোমাদের সিলেবাসে ওইভাবে বলে নাই, জাস্ট বলছে যে বোর মডেলের এই সীমাবদ্ধতা, বাট যেহেতু একটু করে ছোঁয়া আছে, সো আমিও একটু করে ছুঁয়ে দেখি ওখান থেকে কি বের করে আনা যায়। সো বোর মডেলের মধ্যে যেরকম প্রমাণ আছে, সমারফেল্ড রিলেটিভিস্টিক মডেলও একই প্রমাণগুলো আছে, বাট একই প্রমাণ না, মানে ডিফারেন্ট। এটা রিলেটিভিস্টিক মডেল, তার মানে বুঝতেছো এখানে কিন্তু রিলেটিভিস্টিক কিছু ভ্যারিয়েশন আছে, অ্যান্ড ওই রিলেটিভিস্টিক ভ্যারিয়েশনটা হচ্ছে মাসের উপর। Relativistic variation of mass. Sommerfeld's took account into relativistic variation of mass in according to the moving electron with velocity. So এই জিনিসগুলো নিয়ে তোমরা যদি একটু আপার লেভেলে যাও তখন জানতে পারবা। সো বাট মডেলের মূল কথাটা কি, মানে বোর মডেলের কোন কোন জায়গাগুলো সীমা মানে কি করে দিছে, কারেকশন করে দিছে, ওই জিনিসগুলো তো আমাদের জানতে হবে, তাই না? সো দ্যাটস ওয়াই আমাদের এটা হচ্ছে সমারফেল্ড রিলেটিভিস্টিক মডেল। কেন রিলেটিভিস্টিক মডেল? কারণ সমারফেল্ড মডেলে রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস নিয়ে কথা বলছে। সো রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস, এই কথাটা শুনতে যতটাই কঠিন মনে হচ্ছে, তোমরা যারা
অ্যাটমিক সরি তোমরা যারা হচ্ছে মডার্ন ফিজিক্স পড়ছো মানে আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা পড়ছো, সো আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা পড়লে এই রিলেটিভিস্টিক ভ্যারিয়েশনটা বোঝার কথা, মানে মাস আর রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন। সো যাই হোক, সমারফিল্ডের যে রিলেটিভিস্টিক মডেল, এই মডেলের মেইন পোস্টুলেটস ছিল দুইটা। সমারফিল্ডের রিলেটিভিস্টিক মডেলের মেইন পোস্টুলেটস ছিল দুইটা। সো ওই দুইটা পোস্টুলেটস একটু দেখো। সমারফিল্ডের রিলেটিভিস্টিক মডেলের মেইন পোস্টুলেটস হচ্ছে দুইটা। সো আমি বললাম যে যেহেতু একটু ছোঁয়া দিছে, একটু ছুঁয়ে দেখি, সো তোমরা, আমি বুঝলাম না যে তোমরা কেন হাসাহাসি স্টার্ট করছো। আমি তো বই ছুঁয়ে দেখার কথা বলছি, তাই না? তো যাই হোক, সো দেখো, মানে বইতে হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতার একটু ছোঁয়া দিছে, তো আমি একটু ছুঁয়ে বের করলাম যে এখান থেকে কী বের করে আনা যায়। ঠিক আছে, সো হাসলে চলবে না, ওকে? না হাসবা না, যেমন না, হাসতে হবে। পড়ালেখার মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতে হয়, ঠাট্টা না হাসি, ওকে? সো মাঝে মধ্যে একটু বিনোদনের দরকার আছে। সো যাদের যাদের খিদা লাগছে তারা খেতে চলে যাও, আমি বাকিদের নিয়ে হচ্ছে সমারফিল্ডের রিলেটিভিস্টিক মডেলে জাস্ট আমি পোস্টুলেটসগুলো একটু দেখাবো, এরপর ক্লাসটা ছেড়ে দিব। সো যাদের যাদের খিদা লেগেছে তারা খেতে যেতে পারো, আর যাদের যাদের এখনও এই খিদাটা আছে তারা ওয়েট করো, ওকে? এখন আমরা দেখব হচ্ছে একটু দেখো, মেইন two postulates of Sommerfeld model. So এক নাম্বার পোস্টুলেটসটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে যে কোনো একটি নির্দিষ্ট ফোকাসে রেখে ইলেকট্রিক্যাল, ওকে, উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে যে কোনো একটা নির্দিষ্ট ফোকাসে রেখে। কেন এখানে যে কোনো একটা নির্দিষ্ট ফোকাসে বলা হচ্ছে? বিকজ একটা এলিপসের বা একটা উপবৃত্তের কিন্তু দুইটা ফোকাস, সো যে কোনো একটা ফোকাসে রাখতে হবে, রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্টুলেটস, মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে যে কোনো একটা ফোকাসে রাখবে। ধরো এটা হচ্ছে আমাদের ওই উপবৃত্তাকার বা ইলেকট্রিক্যাল যে তোমার কক্ষপথ, ওইটা উপবৃত্তাকার কক্ষপথ। সো এই উপবৃত্তাকার কক্ষপথে রেখে ইলেকট্রন নিউক্লিয়াসকে এই উপবৃত্তাকার কক্ষপথে রেখে, সো উপবৃত্তের কয়টা ফোকাস তোমরা নিশ্চয়ই কণিকে পড়ে আসছো। উপবৃত্তের ফোকাস হচ্ছে দুইটা, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। সো ধরো এখানে আছে আমাদের কে? নিউক্লিয়াস। সো আমাদের নিউক্লিয়াস হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এখানের মধ্যে আছে। সো এখন কথা হচ্ছে এই ইলেকট্রনটা, একটা ইলেকট্রন কি করবে? এখন একটা ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘূর্ণায়মান থাকবে। অ্যান্ড এখানে কিন্তু সমারফেল্ড দুইটা কার্টেশিয়ান দুইটা কোঅর্ডিনেট নিয়ে, পোলার কোঅর্ডিনেট নিয়ে কাজ করছে। একটা পোলার কোঅর্ডিনেট হচ্ছে তোমার এই যে ব্যাসার্ধটা, এই যে আর, ওকে? আরেকটা পোলার কোঅর্ডিনেট হচ্ছে এটা অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা জেনারেট করবে, এটা হচ্ছে থিটা, ওকে? অ্যান্ড এই থিটাটা কিন্তু তোমার ভেরিয়েশন হয়, এই থিটাটা কিন্তু বিভিন্ন পয়েন্টের জন্য ভেরিয়েট করে, রাইট? সো ইলেকট্রনটা যখন এখানে, তখন থিটাটা হচ্ছে এটা। ইলেকট্রন যখন এখানে চলে আসবে তখন থিটা হচ্ছে এটা। ইলেকট্রন যখন এখানে থাকবে তখন থিটাগুলো ভেরিয়েট হবে, ঠিক আছে? অর্থাৎ একটা উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘুরবে তখন এই থিটাটা ভ্যারি করবে, ওকে? এই জিনিসটা বুঝতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই মডেলটা হচ্ছে রিলেটিভিস্টিক ভেরিয়েশন, মানে এটা আপেক্ষিক, মানে সবসময় তো এক জায়গায় থাকবে না। সো সমারফেল্ড দুইটা পোলার কোঅর্ডিনেট, একটা হচ্ছে আর একটা হচ্ছে থিটা। অ্যাজ ওয়েল আমরা এগুলো জানি, আমরা পড়ছি যে এগুলো পোলার কোঅর্ডিনেট। সো এই পোলার কোঅর্ডিনেট দুইটা কনসিডার করছে, একটা হচ্ছে ব্যাসার্ধ ডিটারমাইন করে, আর একটা হচ্ছে অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা জেনারেট করলো সেই অ্যাঙ্গেলটা ডিটারমাইন করে।
সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের প্রথম পোস্টুলেটস যে ইলেকট্রন নিউক্লিয়াসকে যে কোনো একটা নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, যেটা অ্যাকচুয়াল, যেটা এক্সপেরিমেন্ট, সেভারেল এক্সপেরিমেন্ট শো করে যে ইলেকট্রন অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসকে একটা নির্দিষ্ট ফোকাসে রেখে এইভাবে এলিপ্টিক্যাল যেটা কক্ষপথ, এই কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্টুলেট। এটা সবাই বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, এই জিনিসটা এখন সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা। ওকে, সো এখন আমাদের 2 নাম্বার যেটা ডেফিনেশন, 2 নাম্বার যেটা পোস্টুলেটস, আমাদের সেকেন্ড পোস্টুলেটসটা যদি আমরা একটু দেখি, আমাদের সেকেন্ড পোস্টুলেটসটা আমরা যদি একটু দেখি যে, আচ্ছা এই জন্য আমাদের কনফিগারেশনটা একটু লাগবে, কনফিগারেশনটা একটু থাক, আর এই যে অ্যাক্সিসটা থাক, আর এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা একটু থাক। ওকে, এখানে আমাদের নিউক্লিয়াসটা থাক, এখানে হচ্ছে ইলেকট্রনটা থাক, অ্যাঙ্গেলটা থাক, আর ব্যাসার্ধটা থাক। ওকে, সো কথা হচ্ছে এখানে আমাদের এই যে ইলেকট্রনটা এই যে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান, তাহলে ইলেকট্রনটার একটা বেগ আছে না, একটা হচ্ছে বেগ আছে, রাইট? এখন বলা হচ্ছে একটা ইলেকট্রন যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে ডিউ টু সমারফিল্ড, মানে সমারফিল্ডের মতে, দেখো আমাদের 2 নাম্বার পোস্টুলেটসটা হচ্ছে ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান কালে ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান কালে উপবৃত্তাকার কক্ষপথের বিভিন্ন অংশে ইলেকট্রনের বেগের ভিন্নতা পরিলক্ষিত হয়। সবাই একটু লিখে নাও, উপবৃত্তাকার কক্ষপথের বিভিন্ন অংশের কারণে বিভিন্ন অংশের বেগের ভিন্নতা কি হয়? পরিলক্ষিত হয়। ঠিক আছে, একটু লিখো, এরপর আমি বলতেছি। ওকে, একটু লিখে নাও তোমরা, একটু সবাই লিখে নাও, এরপর বলতেছি। ওকে, একটু লিখে নাও, লেখা শেষ হলে ডান লিখো। একটু তোমরা লেখা শেষ হলে ডান লিখো, এরপর আমি বলতেছি। একটু লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে ওকে, সো এখানে বলা হচ্ছে, দেখো ইলেকট্রনটা যখন এই উপবৃত্তাকার এলিপ্টিক্যাল কক্ষপথে ঘুরবে, তখন বলা হচ্ছে এই এলিপসের বিভিন্ন পয়েন্টে ইলেকট্রনটার ভেলোসিটিটা কি করে? ভ্যারি করে। এটা যেহেতু পিওর একটা বৃত্ত না, বৃত্তাকার কক্ষপথে তো সমদ্রুতিতে ঘুরবে, রাইট? বাট যখন ইলেকট্রনটা এলিপ্টিক্যাল অরবিটে যখন ঘুরবে, তখন কিন্তু এই ইলেপ্টিক্যাল অরবিটের বিভিন্ন পয়েন্টে ইলেকট্রনের ভেলোসিটিটা বিভিন্ন রকম। দ্য ভেলোসিটি অফ অ্যান মুভিং ইলেকট্রন ভ্যারিজ কনসিডারেবলি at different parts of this orbit, elliptical orbit. Okay, so elliptical অরবিটের বিভিন্ন পয়েন্টে, ডিফারেন্ট পয়েন্টে ইলেকট্রনের ভেলোসিটিটা কনসিডারেবলি ভ্যারি করে। ওকে, সো এই কনসিডারেবলি ভ্যারি করার কারণে, অর্থাৎ বিভিন্ন অংশে ভেলোসিটি বিভিন্ন রকম হওয়ার কারণে, এখানে কিন্তু ইলেকট্রনের এই জিনিসটা কি করে? রিলেটিভিস্টিক মাসের ক্রিয়েট করে, মানে ইলেকট্রনের আপেক্ষিক ভরের সৃষ্টি হয়। অ্যাজ ওয়েল এজ আমরা সবাই জানি এর কারণে কি হয়? এর কারণে ইলেকট্রনের রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস সৃষ্টি হয়। সো যারা রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস বুঝো নাই, এটার খাঁটি বাংলা অর্থ হচ্ছে
রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস, এটার মানে হলো আপেক্ষিকভাবে ভরের কি ভ্যারাইটি, মানে ভরের বিভিন্নতা। তাহলে দেখো আমরা সবাই জানি ইলেকট্রনের একটা স্থির ভর আছে, অ্যান্ড ইলেকট্রনের স্থির ভরটা হচ্ছে কত, 9.1 ইন্টু 10⁻31। বাট একটা ইলেকট্রন যখন গতিশীল হবে, তো মডার্ন ফিজিক্স যারা যারা পড়ছো তারা জানো, অ্যান্ড যারা পড়ো নাই তারা একটু জেনে রাখো যে একটা স্থির ইলেকট্রনের ভর আর একটা মুভিং ইলেকট্রনের ভর কিন্তু সেম হয় না। বিকজ একটা স্থির ইলেকট্রন নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী তার ভর হয়, আর একটা মুভিং ইলেকট্রন, একটা ইলেকট্রন যখন মুভ করে, সো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলা হচ্ছে, এটা আমরা থিওরি অফ রিলেটিভিটি পড়লে আরও বেশ ভালো করে জানবো। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলে যে একটা মুভিং মাসের ভর সবসময় স্ট্যাটিক মাস থেকে অনেক বেশি হয়। মানে একটা অবজেক্ট যখন স্ট্যাটিক থাকবে বা স্টেবল থাকবে বা স্থির থাকবে, তখন তার যে ভরটা হয় একটা মুভিং মাসের ভর আরও বেশি হয়। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। সো দেখো এখানে কথা হচ্ছে, এখানে যেহেতু আবার এখানে দেখো ইলেকট্রন যে মুভ করতেছে, এই মুভিংয়ের সময় ডিফারেন্ট পার্টে, এই ইলেকট্রিক্যাল অরবিটের ডিফারেন্ট পার্টে ভেলোসিটিটা কিন্তু বিভিন্ন রকম। দ্বিতীয় পোস্টুলেটস এটাই বলে যে এই মুভিং পাথের বিভিন্ন পয়েন্টে ইলেকট্রনের মাসটা কিন্তু বিভিন্ন রকম। সো ইলেকট্রনের ভেলোসিটিটা, ইলেকট্রনের বেগটা, এই ইলেকট্রিক্যাল অরবিটের বিভিন্ন পথে ইলেকট্রনের বেগটা কিন্তু বিভিন্ন রকম। সো বেগ যদি বিভিন্ন রকম হয়, তাহলে রিলেটিভিস্টিক মাস ভ্যারিয়েশনটাও বিভিন্ন রকম হবে, এটা খুবই স্বাভাবিক। সো দ্যাটস ওয়াই, অ্যান্ড এই মাস ভ্যারিয়েশনটা অ্যাকচুয়ালি হচ্ছে m ইকুয়াল m0 বাই √1 মাইনাস v²/c²। আপেক্ষিকতার একটা বিখ্যাত সূত্র, এটা সবাই জানি। সো দিস ইজ দ্য রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস উইথ ভেলোসিটি অফ মুভিং ইলেকট্রন। ঠিক আছে, সো এটাই হচ্ছে রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস। সো এটাই হচ্ছে বোরের আমাদের সমারফিল্ডের সেকেন্ড পোস্টুলেটস, যে একটা ইলেকট্রন যখন ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরবে, তখন এই ইলেকট্রিক্যাল অরবিটের বিভিন্ন পোর্শনে, বিভিন্ন অংশে বেগের ভ্যালুটা বিভিন্ন রকম হবে, ভ্যারাইটি দেখা যাবে। অ্যান্ড এই ভ্যারাইটির কারণে ইলেকট্রনের মধ্যে রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস সৃষ্টি হবে। এই রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস হচ্ছে m ইকুয়াল m0 বাই √1 মাইনাস v²/c²। তাহলে দ্য রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস উইথ মুভিং ইলেকট্রন উইথ ভেলোসিটি। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, এই জিনিসটা সবার এখন ক্লিয়ার হয়েছে কিনা জানাও। আই থিঙ্ক সবার ক্লিয়ার, এই জিনিসটা এখন সবার ক্লিয়ার কিনা একটু বলো। ঠিক আছে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো। সো মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্টগুলো একটু শিখে রাখবা, এই মেইন পয়েন্টগুলা একটু শিখে রাখবা। ঠিক আছে, এই মেইন পয়েন্টগুলা একটু শিখে রাখবা। ঠিক আছে, এখানে ভিটা রৈখিক নাকি কৌণিক, ডেফিনেটলি রৈখিক। লিনিয়ার ফোর্স নিয়ে কথা বলা হয়েছে। এই যে লিনিয়ার ফোর্সগুলো সবসময় এভাবে স্পর্শক বরাবর কাজ করবে। লিনিয়ার ফোর্সগুলো সবসময় এভাবে স্পর্শক বরাবর, মানে ইলেকট্রিক্যাল অরবিটের কক্ষপথ বরাবর কাজ করবে, রৈখিক পথের কক্ষপথ বরাবর কাজ করবে। এখন কথা হচ্ছে তাহলে এই ইলেকট্রিক্যাল কক্ষপথের একটা শক্তি আছে না? তো আমি জাস্ট রাশিমালাটা তোমাদেরকে লিখে দিব, বিকজ তোমাদের প্রমাণটার কোনো দরকার নেই। সো রাশিমালাটা একটু লিখে নাও, শক্তির রাশিমালাটা একটু লিখে নাও। ঠিক আছে, শক্তির রাশিমালাটা একটু লিখে নাও। সো যারা যারা এই সূত্রটা দেখে বলতেছো যে চ্যাপ্টার 8 আগে পড়াইলে ভালো হতো, ঠিক আছে, কোনো প্যারা নিও না যে এই সূত্রটা এখানেই শেষ, আর কোথাও দেখবে না। ওকে, সো প্যারা নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি সমারফেল্ড মডেল অনুযায়ী এনার্জি লেভেল অ্যাকর্ডিং টু সমারফেল্ডস, তাহলে আমরা যদি এনার্জিটা দেখি, তাহলে এই সূত্রটা একটু তোমরা শিখে রাখবা। m e⁴z² বাই 8ε0² n² মাইনাস m e⁴z² ডিভাইডেড বাই 8ε0² n minus n theta minus 3/4 into 1/n⁴। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এনার্জি লেভেল অ্যাকর্ডিং টু সমারফেল্ড। মানে বোর যে এনার্জি লেভেলের সূত্রটা দিছিল, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, এটার যখন আরেকটু মডিফাইড হয়ে এনার্জি লেভেলের ইকুয়েশনটা হচ্ছে এটা। ঠিক আছে, সো এটা তোমরা হয়তো বোর্ড তোমাদের একাডেমিক লাইফে পাবা না, বাট অ্যাডমিশন লাইফে
পেতে পারো, ঠিক আছে। সো এই জন্যই পড়াই দিলাম যে এনার্জি লেভেল অ্যাকর্ডিং টু সামারফেল্ড। সো যারা বেসিক্যালি যারা বুয়েট অ্যাডমিশন টেস্ট দিবা, বুয়েটের মধ্যে অনেক সময় দেখা গেছে, আমি বুয়েটের প্রশ্নগুলো নিয়ে বেশ কয়েকবার অ্যানালাইসিস করছি। সো দেখতে পাইলাম এমন এমন কিছু জিনিস দিয়ে দেয় যেগুলা তোমাদের লেভেলে কখনোই থাকে না। সো তার মধ্যে এই ধরনের কোনো জিনিসপাতি থাকে, মানে প্রত্যেকটা পরীক্ষায় এমন এমন কিছু জিনিস থাকবে যে জিনিসগুলা মানে 2 থেকে 3টা কোয়েশ্চেন এমন থাকবে, 2টা থেকে 3টা কোয়েশ্চেন এমন থাকবে যে ওইগুলো তোমরা কখনো তোমাদের সিলেবাসেরই বাইরে কখনো দেখো নাই। সো এইরকম জিনিসপাতিও থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এগুলো দেখালাম। সো এই হচ্ছে কথা, এই হচ্ছে এনার্জি লেভেল অ্যাকর্ডিং টু সামারফেল্ড। ওকে, সো একটু বলি, এই সবগুলো রাশি তো তোমরা জানো। এখানে এন থেটা হচ্ছে, আচ্ছা এখানে এই এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে হোয়াট ইজ এন থেটা? এন থেটাটা হচ্ছে অ্যাঙ্গুলার অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো। ফার্স্ট এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, জাস্ট এটা মাথায় রাখবা, জাস্ট এটা মাথায় রাখবা আর কিছু না। সো এন থিটা হচ্ছে অ্যাঙ্গুলার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো তোমাদের যদি আসে ম্যাথ আসবে, আর বেশি কিছু আসবে না। সো এরকম জিনিস দেখলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সূত্রটা মুখস্থ করে রাখবা, সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, মানটা বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো যে বোর মডেলে এনার্জি লেভেলটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করতো, বাট এখানে আমরা যখন সমারফিল্ডের রিলেটিভিস্টিক মডেলটা দেখলাম তখন আমরা দেখতে পাচ্ছি সমারফিল্ডের রিলেটিভিস্টিক মডেলে এনার্জি লেভেলটা কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারের উপরও ডিপেন্ড করে। ওকে, সো এই জিনিসটা বুঝতে হবে কেন ডিপেন্ড করে, কারণ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কোত্থেকে আসছে, ওই যে উপশক্তি স্তর থেকে, যে উপবৃত্তাকার কক্ষপথ। আর এখানেও আমরা দেখতে পাইছি যে সমারফিল্ডের রিলেটিভিস্টিক মডেলে ইলেকট্রন অ্যাকচুয়ালি উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে একটা সার্টেন ফোকাসে রেখে মুভ করতেছে। সো দ্যাটস ওয়াই সবগুলো আলটিমেটলি 2-2-4। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। আর বোর মডেল যে কাজটা করতে পারে নাই, মানে ফাইন স্ট্রাকচার, মানে ওই যে হাইড্রোজেন বর্ণালীর পাশে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলা, এই ফাইন স্ট্রাকচারগুলা কিন্তু বোর মডেল ব্যাখ্যা দিতে পারে নাই। বাট সমারফেল্ড ওই ফাইন স্ট্রাকচারগুলোকে কী করে দিছে, ব্যাখ্যা করে দিছে সুন্দর করে। এখানে অ্যাবাউট 6 ধরনের ট্রানজিশন, 6 ধরনের পরিবর্তন দেখাইছে ফাইন স্ট্রাকচার। সো সমারফেল্ড মডেল থেকে বোর মডেল যে, আচ্ছা এই জিনিসটা সবাই আই থিঙ্ক লিখতে পারছো, এই জিনিসটা আই থিঙ্ক সবার লেখা শেষ। ওকে, এই জিনিসটা সবার আশা করি লেখা শেষ, ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবার লেখা শেষ। En ইকুয়াল হচ্ছে m e⁴, সূত্রটা আবার যে বলতে বলছো, En হচ্ছে m e⁴ z² বাই 8 এপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার s স্কোয়ার মাইনাস m e⁴ z⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট h স্কোয়ার, দেয়ার ইজ নো n স্কোয়ার, n বাই n নট n বাই n থিটা মাইনাস 3/4 1 বাই n⁴। ওকে ওকে, সো এখন কথা হচ্ছে আমি শেষ করতেছি, শেষ করে দিচ্ছি। সো কথা হচ্ছে এখন দেখো বোর মডেলে, এই যে একটা বোর মডেলে যে এই জিনিসটা ছিল যে একটা শক্তি স্তর থেকে, ধরো এটা হচ্ছে n = 3 আর এটা হচ্ছে কত n = 2, ধরো 3 থেকে 2-তে আসতেছে ইলেকট্রন, ঠিক আছে। সো এখানের মধ্যে যে লাইনটা ক্রিয়েট হয় হাইড্রোজেন স্পেকট্রা, ওই স্পেকট্রার পাশে যে লাইনগুলো ছিল, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে লাইনগুলো ছিল, এই লাইনগুলোর ব্যাখ্যা কিন্তু বোর মডেলে দেওয়া হয় নাই। কিন্তু সমারফেল্ড ওই লাইনগুলোরও কিন্তু উৎস বের করছে, লাইনগুলোকে এক্সপেরিমেন্ট করছে, সেভারেল কিছু এক্সপেরিমেন্ট করে এখান থেকে যে লাইনগুলো বের করে আনছে, এটা পুরোটাই হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রা, রাইট, পুরোটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রা। বাট হাইড্রোজেন স্পেকট্রার পাশে কিছু লাইন পাওয়া যায়, যে লাইনগুলোকে বলা হয়, যে লাইনগুলোর নাম লিখে নাও, যে স্পেকট্রাল লাইন H আলফা, H বিটা, H গামা। ওকে, আর এখানে যে লাইনগুলো পাওয়া যায় বেসিক্যালি H আলফা লাইন নিয়ে কথাবার্তা বলা হয়, এই দুইটা লাইন নিয়ে তেমন একটা কথা বলা হয় না, ঠিক আছে। সো H আলফা লাইন নিয়ে কিন্তু মোটামুটি কথাবার্তা বলা হয়, H বিটা আর H গামা এই লাইনগুলো নিয়ে তেমন একটা কথাবার্তা বলা হয় না। সো H আলফার মানে হলো n = 3 থেকে n = 3 টু n = 2 ট্রানজিশন,
এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। n=3 থেকে n=2 ট্রানজিশন, তার মানে হলো n=3 থেকে n=2 তে আসার সময় যে ট্রানজিশনগুলো হয়, মানে এখান থেকে এখানে ট্রানজিট হওয়ার সময় ইলেকট্রনের এনার্জিটাই তো কী হয়, ট্রান্সফার হয়, সো মানে রেডিয়েট হয়। সো এই ট্রানজিশনে যে স্পেকট্রাল লাইনগুলো দেখা যায় সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এইচ আলফা। আর অন্য আরও অনেক ধরনের ট্রানজিশন আছে, অনেক লম্বা লম্বা সিরিজ থেকে ব্যাক করে। ওই যে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো লামার সিরিজ, বামার সিরিজ, লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাস্টিন সিরিজ, ফুন্ট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ওকে, হামফ্রিজ সিরিজ। সো এগুলোর কারণে এইচ বিটা, এইচ গামা এই লাইনগুলোর সৃষ্টি হয়। বাট আমরা যদি এইচ আলফা লাইনটা নিয়ে একটু আলোচনা করি, সো এখান থেকে আমরা দেখতে পাবো n=3 থেকে যখন n=2 তে ট্রানজিট হয় তখন এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এইচ আলফা লাইন। অ্যান্ড এই এইচ আলফা লাইনে অনেক ধরনের ভ্যারিয়েশন দেখা যায়, যে ভ্যারিয়েশনগুলো সমারফিল্ড একদম প্রপারলি কি করতে পারছে, প্রপারলি ব্যাখ্যাটা দিতে পারছে, যে ব্যাখ্যাটা বোর্ড দিতে পারে নাই। সো এই পর্যন্ত যেই মডেলটা একদম স্বতঃসিদ্ধ, এই পর্যন্ত যেই মডেলটা একদম স্বতঃসিদ্ধ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমারফিল্ডের মডেল, মানে একদম স্বতঃসিদ্ধ যে মডেলটা। সো আমি ক্লাসের শেষে তোমাদেরকে একটা গুড নিউজ দিব, যারা যারা ক্লাস শেষ করতেছি না বলে বিরক্ত হচ্ছ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো। তুমি যদি আজকের ক্লাস থেকে নতুন একটা জিনিস শিখে যেতে পারো, এটাই কিন্তু তোমার ক্লাসের সার্থকতা, এই জিনিসটা মাথায় রাখবা। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, ওকে। ওকে, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এই জিনিসটা আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার, ওকে। সো এখানে এখন কথা হচ্ছে, আমরা যদি একটু ট্রানজিশনগুলো দেখি, 6 পসিবল ট্রানজিশন লিখে রাখো, তোমাদের কাজে লাগতে পারে। 6 পসিবল ট্রানজিশন। সো একটা হচ্ছে 3 থেকে 2 3 থেকে 2 ওকে। সো এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, সরি 3 থেকে 2 3 থেকে 2 আবার 3 থেকে হচ্ছে সরি এটা 3 দাও, দুইটাই 3 সো 3 থেকে 2 থেকে 2 আবার 3 থেকে 2 থেকে 2 সো এই ধরনের ট্রানজিশনগুলা তোমার সমারফেল্ড ব্যাখ্যা করছিল। সো এগুলো বোঝার কোনো দরকার নাই, জাস্ট তোমাকে যদি বলা হয় এইচ আলফা লাইনের মধ্যে যে সূক্ষ্ম ফাইন স্ট্রাকচার, সো এটাকে তুমি লিখতে পারো ওই যে বর্ণালীর যে সূক্ষ্ম রেখাগুলা, ফাইন স্ট্রাকচার বলি না আমরা, সূক্ষ্ম রেখা, ওই সূক্ষ্ম রেখার ট্রানজিশন, ফাইন স্ট্রাকচার এইচ আলফা লাইন, ফাইন স্ট্রাকচার এইচ আলফা লাইন পসিবল ট্রানজিশন, মানে 3 থেকে 2 তে যাবে, আবার 3 থেকে 2 যাবে, 3 থেকে 2 তে যাবে, 3 থেকে 2 যাবে, 3 থেকে 2 তে যাবে, 3 থেকে 2 যাবে। সো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে যে অনেকগুলো ক্ষুদ্র লাইন দেখা যায়, এই লাইনগুলোর অ্যাকচুয়ালি নাম। সো এই জিনিসগুলো আরও যদি দেখাতে চাই, আরও বেশি এটাকে কি করতে হবে, জুম আউট করে আরও বেশি মলিকুলার ফিজিক্সগুলো, সরি অ্যাটমিক ফিজিক্সগুলো এখানের মধ্যে আমাদের ইনক্লুড করে দিতে হবে। সো এই জিনিসগুলো বেসিক্যালি এখান থেকে আসে, দরকার নেই আরও আর বেশি ভিতরে ঢুকার, তোমাদের এই লেভেলের দরকার নেই। তো বেশি ভিতরে যাইতে গেলে সমস্যা, সো অত বেশি ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, যতটুকু পর্যন্ত যাওয়া দরকার ততটুকু পর্যন্ত দেখাইছি। সিম্পলি তোমাদের সমারফিল্ড মডেলের 2 পোস্টুলেটস লাগবে, 2 পোস্টুলেটস তোমাদের লাগবে, ব্যাখ্যা হচ্ছে অতটুকু। আর এনার্জি লেভেল দিয়ে যদি কোনো ম্যাথ আসে, যে সূত্রটা তোমাদেরকে লেখাই দিলাম ওই সূত্রটা দিয়ে ম্যাথ করবা। এরপরে যদি আরেকটু বেশি ডিপে গিয়ে বলে যে এইচ আলফা লাইনের ট্রানজিশনগুলো কেমন যদি দেখাতে যদি বলে, মানে কেমনে বুঝবো যে ফাইন স্ট্রাকচার লাইনগুলো কেমন হয়, সো এমন হয়, ওকে। 3 থেকে 2 3 থেকে 2 এইভাবে ব্লা 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 এভাবেই হয়, ওকে। সো আশা করি সবাই বুঝতে পারছো। অ্যান্ড তোমাদের গুড নিউজটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্স আর মলিকুলার ফিজিক্স, সরি নিউক্লিয়ার ফিজিক্স, এখান থেকে তোমাদের অ্যাটমিক ফিজিক্সের যে পার্টটা ছিল এটা মোটামুটি শেষ ধরে নিতে পারো। শুধু নিউক্লিয়াসের গঠনটা বাকি আছে, একটু করে নেক্সট ক্লাসে পরে দিব, মোটামুটি শেষ। তাহলে আর বাকি থাকে তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স। সো এটাই হচ্ছে তোমাদের কি আরেকটা বিশাল একটা পার্ট। সো আজকে যে পার্টটা পড়ালাম, এই পার্ট থেকে তোমাদের একটা সিকিউ আসতে পারে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, একটা সিকিউ আসতে পারে। অ্যান্ড যখন আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়বো ওই পার্ট থেকে আরেকটা সিকিউ আসবে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো।
আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো। সো আই থিঙ্ক যা যা পড়াইছি একটু একটু জানাও তো, অনেস্টলি একটু জানাও যা যা পড়াইছি তোমাদের সবার সব কিছু ক্লিয়ার কিনা একটু অনেস্টলি জানাও, ঠিক আছে? সো অনেক নতুন নতুন জিনিস তোমরা শিখছো আজকে, সো সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? সব কিছু তোমরা বুঝতে পারছো কিনা জানাও। রুইয়াম সরাস লিখছো মহাকাব্যিক ক্লাস। যাই হোক, 2 আওয়ার কমপ্লিট করে যান। ওকে, অল ক্লিয়ার। এখনও কিন্তু 91 পিপল। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট ফ্রাইডে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই আই থিঙ্ক যা যা পড়াইছি সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি সবাইকে।